জাস্টিস গাঙ্গুলিকে? অধিরাজের প্রশ্নের উত্তরে অর্ণব ধীর স্বরে বলল, হরিবল। ইউ মিন হরিবল। সে ফিক করে হেসে ফেলেছে। কেন? অর্ণব ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। এতদিনে বুঝতে পারছি যে কোর্ট কেসগুলোর ভার্ডিক্ট আসতে এত দেরি হয় কেন। কারণ যিনি ভার্ডিক্ট দেবেন তার এক একটা শব্দ উচ্চারণ করতেই তো কয়েক মাস লেগে যায়। অধিরাজ সজোরে হেসে উঠল। রিয়েলি গুড ওয়ান অর্ণব। বাস্তবেই অর্ণবের কথা বিন্দু মাত্র অত্যুক্তি নয়। ৩২ বছর আগে জাস্টিস মৌলিনাথ গাঙ্গুলি সুকোমল পাণ্ডেকে আজীবন কারাদণ্ডের সাজা দিয়েছিলেন। এখন তার যথেষ্ট বয়স হয়েছে, উপরন্তু কানে কম শোনেন। অধিরাজরা ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেই দেখা করতে গিয়েছিল। অর্ণবের মনে যে প্রশ্নটা উঠেছিল সেটা অধিরাজকেও হন্ট করছে। ওরকম একটা মারাত্মক সাইকো কিলারকে উনি ফাঁসির সাজা না দিয়ে আজীবন কারাদণ্ড কেন দিয়েছিলেন সেটাই জিজ্ঞাসা ছিল। কিন্তু প্রশ্নটা করতেই জাস্টিস গাঙ্গুলি কথা নেই বার্তা নেই শটান ঊর্ধ্বমুখী হয়ে বসে রইলেন। তার দৃষ্টি মাথার ওপরের সিলিং ফ্যানটার দিকে নিবদ্ধ। দুই অফিসার আর কি করে, অগত্যা তারাও মুন্ডু উঁচিয়ে কয়েক মিনিট সেই ফ্যানটার দিকেই তাকিয়ে বসে রইল। ওদিকে জাস্টিস গাঙ্গুলির কোনোই সারা শব্দ নেই। বেশ কিছুক্ষণ পরেই অর্ণব মহা বিরক্ত হয়ে বলল, স্যার, ঘাড় যে ব্যথা হয়ে গেল। আপনি শিওর যে উনি আজকেই প্রশ্নটার উত্তর দেবেন? কে জানে, হয়তো ওনার সঙ্গে কথাবার্তা যখন শেষ হবে ততক্ষণে 2021 সাল পার হয়ে গেল। গুড ওয়ান অর্ণব। অধিরাজ ফিসফিস করে বলে, আমিও বুঝতে পারছি না যে উনি ফ্যানের দিকে তাকিয়ে এত কি ভাবছেন। ফ্যানটার ওপর আবার আইপিসি সেকশনস লেখা নেই তো? ঈশ্বরকে অসীম ধন্যবাদ, জাস্টিস গাঙ্গুলি হঠাৎই সচকিত হয়ে উঠে বললেন, হ্যাঁ, প্রশ্নটা যেন কি ছিল? অর্ণব অধিরাজের মুখের দিকে আর চোখে তাকায়। ভদ্রলোক প্রশ্নটা শোনেননি। এতক্ষণ তবে ছাদের দিকে তাকিয়ে কি ভাবছিলেন? উফ, ঈশ্বর। অধিরাজ তার স্বভাবগত স্থৈর্যে গম্ভীর ও নিচু স্বরে প্রশ্নটা রিপিট করল। জাস্টিস গাঙ্গুলির চোখ ফের ফ্যানের দিকে ফিরে গিয়েছে। দুই অফিসারের অবস্থা নজজৌ নতস্থৌ। থেকে থেকে ফ্যানের দিকে তাকানোর অর্থটাই বা কি? স্যার, চলুন কেটে পড়ি। অর্ণব ফের ফিসফিস করে বলে। ওনার উত্তরটা মনে হয় ব্ল্যাক হোলে ঢুকে পড়েছে। অধিরাজ হেসে ফেলতেই যাচ্ছিল, তার আগেই অত্যন্ত মন্থর ভঙ্গিতে মুখ খুললেন জাস্টিস গাঙ্গুলি। 32 বছর আগের কথা মনে করা খুবই মুশকিল। এত লোককে ভার্ডিক্ট দিয়েছি আর ফাঁসিতে ঝুলিয়েছি, জেলে পচিয়েছি, যে প্রত্যেকটা কেস ওই আলাদা আলাদা মনে করা মুশকিল। অন্তত সব তো সঠিকভাবে মনেই পড়ে না। এখন বয়সও হয়েছে। দুই অফিসারের চার চোখের মিলন হলো। যাক কলা, এত কাঠখড় পোড়ানোর পর শেষে জজ সাহেবকে অ্যামনেশিয়া ধরল। অধিরাজ ওঠার তাল করতেই যাচ্ছিল, তার আগেই আবার মন্থরতর ভঙ্গিতে তিনি বললেন, তবে এই কেসটার কথা মনে আছে, আমি ভার্ডিক্ট দিয়েছিলাম। একটু বেশি তাড়াতাড়ি মনে পড়ল না? অর্ণব অধিরাজের কানের কাছে ফুসফুস করে, আমরা জানতে এসেছি যে উনি সুকোমল পাণ্ডেকে কেন আজীবন কারাদণ্ড দিয়েছিলেন। আর এত কথা শোনার পর উনি কলম্বাসের মতন আবিষ্কার করলেন যে উনি এই কেসের ভার্ডিক্ট দিয়েছিলেন। স্যার, আমার যে লাফিং বুদ্ধের অবস্থা হচ্ছে। অধিরাজ তার দিকে না তাকিয়েই চাপা স্বরে বলল, লাফিং বুদ্ধের অপোজিট কি অর্ণব? অর্ণব প্রশ্নটা শুনে হকচকিয়ে যায়। হ্যাঁ, কি? অধিরাজ আরো গম্ভীর হয়ে জানায়, গৌতম গম্ভীর। উত্তরটা শুনে বেদম হাসি পাচ্ছিল অর্ণবের, কিন্তু বসের কথার মূল ইঙ্গিতটাও ও ধরতে পেরেছে। অগত্যা সে উৎকট ধরনের মুখটা হাঁড়ি করে বসে রইল। আমাদের সৌভাগ্য যে আপনার কেসটার কথা মনে পড়েছে। অধিরাজ পুলিশি গাম্ভীর্য বজায় রেখেই জাস্টিস গাঙ্গুলিকে জিজ্ঞেস করে,
সুকোমল পাণ্ডের বিরুদ্ধে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল, অথচ ওরকম একটা মারাত্মক খুনিকে আপনি ফাঁসি দিলেন না কেন? জাস্টিস গাঙ্গুলি ফের উদাস দৃষ্টিতে পাখার দিকে তাকালেন। অধিরাজের মুখ দেখে মনের কথা বোঝা মুশকিল, কিন্তু খুব ধীর স্বরে বলল, লে পাখা, উনি আবার কবি হয়ে গেছেন। অর্ণব যে কি কষ্টে হাসি চেপেছিল শুধু সেই জানে। যাই হোক, রীতিমতো সাসপেন্সের পর অনেক কষ্টে অনেকটা সময় নিয়ে শেষ পর্যন্ত জাস্টিস গাঙ্গুলি জানালেন, লোকটাকে আমার খুনি বলে মনে হয়নি, অসম্ভব নিরীহ টাইপের লোক। যদিও এরকম মিথ্যেবাদী আমি পুরো কেরিয়ারে কখনোই দেখিনি। সমস্ত প্রমাণই ওর বিরুদ্ধে ছিল, কিন্তু অনেক ক্রিমিনাল তো দেখেছি জীবনে। তা সুকোমল পাণ্ডের হাবভাব দেখে একবারের জন্যও আমার মনে হয়নি যে সে ওরকম ঠান্ডা মাথার নৃশংস খুনি হতে পারে। ইনফ্যাক্ট আমার দৃঢ় বিশ্বাস ছিল হতেই পারে না। ওদিকে আবার গিল্টি প্রমাণ হয়ে গিয়েছিল, বেকসুর খালাস তো দিতে পারতাম না, হাত বাঁধা, তাই ফাঁসি দিইনি। অনেক অপরাধী আছে স্যার যারা কোর্টে কিন্তু চমৎকার অভিনয় করতে পারে। সুকমলও তো তাদের মধ্যে অন্যতম হতে পারতেন। আপনার সেরকম কোনো সন্দেহ হয়নি? না অফিসার। এতক্ষণে জাস্টিস গাঙ্গুলির মুখে সামান্য ব্যঙ্গ বঙ্কিম হাসি ফুটে উঠল। আপনি সুকমল পাণ্ডেকে জেরা করেছেন? না, এখনো করিনি। করে দেখুন, নিজেই বুঝে যাবেন ও লোকটা খুনি হতে পারে না। হি ইজ আ ড্যাম লায়ার, কিন্তু মার্ডারার নয়। জাস্টিস গাঙ্গুলির ইন্টারোগেশন শেষ করে ওরা দুজনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভদ্রলোক পুরো লোকাল ট্রেনের মতন স্টপ দিয়ে দিয়ে কথা বলেন। অধিরাজ ড্রাইভ করতে করতেই হাসল। বাহ বাহ, জজ সাহেবকে জেরা করা আর একটা কচ্ছপকে ম্যারাথনে দৌড়তে বলা প্রায় একই জিনিস। দুজনেই নিঃসন্দেহে ফিনিশিং লাইনে গিয়ে থামবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে কখন থামবেন। এ রীতিমতো পানিশমেন্ট স্যার। দেখা যাক না বাকিরা কি বলেন। বাকিরা শব্দটা অবশ্য বাহুল্য মাত্র। 32 বছর আগে যারা রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন, বর্তমানে তাদের অনেকেই নেই। মৃত ডাক্তারের স্ত্রী 1 বছর আগেই মারা গিয়েছেন, আর একমাত্র মেয়ে ওই ভয়ঙ্কর ঘটনাটাকে মনেই আনতে চান না। যখন ঘটনাটা ঘটেছিল তখন তার বয়সও যথেষ্টই কম, সুতরাং অর্ধেক কথা মনেই নেই। শুধু কোনো মতে অনেক ভেবেচিন্তে বললেন, মা আমাকে বেশি কিছু বলেননি, তবে বাবার অস্বস্তির কথাটা একবার বলেছিলেন। বাবা মারা যাওয়ার আগে একটু অদ্ভুত ব্যবহার করতেন। ওর মনে হতো আশেপাশে কেউ আছে, ওকে কেউ ফলো করছে, যাকে উনি দেখতে পাচ্ছেন না আর কি। অনেকটা কি বলে বলুন তো, ওই যাকে বলে আনক্যানি ফিলিংস আর কি। বার বাউন্সার রকি আর গুন্ডা রফিকের 3 কুলে কেউ ছিল না, তবে তারা যখন হাপিস হয়ে যায় তখন তাদের কিছু বন্ধু বান্ধব থানায় গিয়ে মিসিং কমপ্লেন করে। সেই বন্ধু বান্ধবরাও আদৌ ধোয়া তুলসী পাতা নয়। বাউন্সারের প্রাণের বন্ধু বেবো ব্রিগানজা বর্তমানে ড্রাগস স্মাগলার হিসেবে খ্যাত, আর রফিকের জিগরি দোস্ত সুলেমান নামকরা সুপারি কিলার। 32 বছর আগে তারা ছোটখাটো হিস্ট্রি শিটার ছিল, কিন্তু এখন তাদেরই হুলিয়া জারি হয়েছে। পুলিশের খাতায় তারা মোস্ট ওয়ান্টেড। অতএব এই দুজন সাসপেক্ট লিস্টে থাকলেও তাদের জবানবন্দি পাওয়া মুশকিল। এক্স আর্মি অফিসারের স্ত্রী ও ছেলে অবশ্য এখনো আছেন, কিন্তু বলাই বাহুল্য ছেলে তখন মাত্র 3 বছরের শিশু। সে ঠিকমতো কিছু বোঝেইনি, আর স্ত্রী অর্ধেক কথাই মনে করতে পারলেন না। এক্স আর্মি অফিসার অত্যন্ত দুর্দান্ত টাইপের ছিলেন, এবং তিনি মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করে যে ভদ্রমহিলা অপেক্ষাকৃত শান্তিতে আছেন তা তার হাবে হাবেই প্রকাশ পেল। ভদ্রমহিলা সাসপেক্ট লিস্টে থাকলেও তার বয়ানে কোনো লিড বা সন্দেহজনক কিছু পাওয়া গেল না। উদীয়মান কুস্তিগিরের পরিবারে শুধু তার মা বাবা ছিলেন। এখন দুজনের কেউই এই ধরাধামে নেই। মৃত ইনভেস্টিগেটিং অফিসারদের মধ্যে দুজনের পরিবারের খোঁজ পাওয়া গেল।
ওরা সাসপেক্ট লিস্টে আছেন। দুজনের স্ত্রী স্পষ্টভাবে জানালেন যে বাড়ির বাইরে দরজার ওপরে 10-9-8 লেখা কাউন্টডাউন অফিসারেরা লক্ষ্য করেছিলেন, কিন্তু তখন অস্বাভাবিক কিছু বা কোনো সন্দেহজনক ব্যক্তি তাদের চোখে পড়েছিল কিনা সেটা কেউই মনে করতে পারলেন না। কিন্তু দুজনেই জানালেন যে তাদের স্বামীরাও সেই অস্বস্তিটা অনুভব করেছিলেন। এমনকি একজন তো এও জানালেন যে তার স্বামী রীতিমতো তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী ছিলেন। এই অনভিপ্রেত অস্তিত্বে তিনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে যে কোনো এক বাবার শরণাপন্ন হন। অধিরাজ কৌতূহলী হয়ে জানতে চায়, সেই বাবার নাম কি ছিল মনে আছে? ভদ্রমহিলা বিষণ্ণভাবে মাথা নাড়েন, না। তৃতীয় অফিসারের পরিবারের খোঁজ কেউ জানে না। স্বামীর মৃত্যুর পর অসহায় স্ত্রী কোথায় গিয়েছেন কেউ কোনো খবর রাখেন না। আর রথীন দাশগুপ্ত অবিবাহিত মানুষ ছিলেন, তার মা বাবা বেঁচে নেই। আর কোনো আত্মীয় স্বজনেরও খবর পাওয়া গেল না। স্যার, এ তো পুরো ব্লাইন্ড কেস। অর্ণব রীতিমতো হতাশ। 32 বছর পর অর্ধেক লোকই তো নেই, আর যারা আছেন তারা কিছুই মনে করতে পারছেন না। সাসপেক্ট লিস্টে 7 জন, 2 জন ফেরার, বাকিদের ইন্টারোগেশনে তো কিছুই পাওয়া গেল না। এভাবে তো আমরা কোনো দিকেই কিছু এগোতে পারবো না। একদমই কিছু পাওয়া যায়নি তা তো বলতে পারি না অর্ণব। 2 জন সাসপেক্ট এখনো বাকি, সুকোমল পান্ডে এবং শিশির সেন। আর বেবো ব্রিগানজা আর সুলেমানেরও তো কোনো খবর নেই। অধিরাজ আস্তে আস্তে বলল, একটা ব্যাপার তো নিশ্চিত, ভিকটিমরা প্রত্যেকেই কোনো মানুষের অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন। অর্থাৎ অফিসার দাশগুপ্তের থিওরি সম্পূর্ণ সঠিক ছিল। মার্ডারার তার ভিকটিমদের ফলো করে। অর্ণব কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে ভীত কণ্ঠে বলে, তার মানে সে আপনাকেও? হ্যাঁ, ফলো করবে। সে মৃদু হাসল। আর এবার তার মোডাস অপারেন্ডি আমাদের কিঞ্চিত জানা আছে, থ্যাঙ্কস টু অফিসার দাশগুপ্ত। তিনি অনেকটাই জানাতে পেরেছিলেন। খুনির এই ফলো করার স্বভাব, কাউন্টডাউন করা, হয়তো আরও অনেক কিছুই জানতেন ভদ্রলোক। আফসোস যে নিজেই বেঘরে মারা গেলেন। আরও যে কি জানতেন তা এখন তো খুঁজে বের করা মুশকিল, যদি না উনি শিশির সেনকে নিজের তদন্তের কথা বলে থাকেন। তাহলে কি এখন শিশির সেনকে ইন্টারোগেট করব? হ্যাঁ। অধিরাজ একটা লেফট টার্ন নিয়ে জানায়, তবে তার আগে আমাদের মিথ্যেবাদী যুধিষ্ঠির আছেন, মিস্টার সুকোমল পান্ডে। এখন আমরা তারই বাড়ি যাচ্ছি। খুব সাবধান অর্ণব, চতুর্দিক লক্ষ্য করবে, দরকার হলে মোবাইলে ফটো তুলে নেবে। ওকে স্যার। সুকোমল পান্ডের অর্থনৈতিক অবস্থা কোর্ট কেস চলাকালীন আদৌ খুব সুবিধাজনক ছিল না। কেস ফাইল অনুযায়ী তাকে নিম্নবিত্তই মনে হয়েছে, কিন্তু তার সুপুত্রটি উচ্চশিক্ষিত এবং ফ্যাশন ডিজাইনার, তাই সংসারে সচ্ছলতা এসেছে। বর্তমানে সে বেগবাগানে একটি সুন্দর ছিমছাম 2 BHK ফ্ল্যাটে ছেলের সঙ্গেই থাকে। ফ্ল্যাটের ডোরবেল বাজানোর আগে একটা সজোরে শ্বাস টানল অধিরাজ। এই প্রথম কোনো তদন্ত করতে গিয়ে সে নিজেই একটু নার্ভাস ফিল করছে। আপাত দৃষ্টিতে নির্বিকার মনে হলেও ভেতরে ভেতরে সে বিচলিত, কারণ এইবার সে এমন কেস হ্যান্ডেল করছে যেখানে সাসপেক্ট এবং মার্ডারারের প্রোফাইল সমকামী হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সুকোমল পান্ডে যে কিছু কম যায় না তা তো কেস ফাইলেই স্পষ্ট। অধিরাজ একটু বিপন্ন দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায়। অর্ণব চোখের ইশারায় তাকে ভরসা জোগালো। এই খণ্ড মুহূর্তের বিপন্নতা তার দৃষ্টি এড়ায়নি। সে প্রশান্তভাবে চোখের পাতা ফেলে। ভঙ্গিটা অনেকটা এমন যেন বলছে, আমি তো আছি। ডোরবেল বাজার পরেই কয়েক সেকেন্ডের নীরবতা। তারপরই যিনি দরজা খুললেন তাকে দেখে 2 অফিসারেরই আত্মারাম খাঁচা ছাড়া। এ কে? এ মহিলা না পুরুষ? পরনে একটা টকটকে লাল সিল্কের কিমোনো, একরাশ মেহেন্দি করা লম্বা চুল অবিন্যস্তভাবে পিঠের ওপর ছড়ানো। সম্ভবত সদ্য স্নান করে এসেছেন। কানে 2টো রিং। অবশ্য আজকাল পুরুষেরাও রিং পরে ঠিকই, কিন্তু এনার রিংটি পুরুষের কানের দুলের তুলনায় একটু বেশি লম্বা। গায়ের রং দারুণ ফর্সা, ক্লিন শেভড হলেও দাড়ি গোফের নীলাভ রেখা দেখা যাচ্ছে। অথচ দেহের গড়নটি মেয়েদের মতোই কমনীয়, যথেষ্ট চড়াই উতরাই এবং বাঁক বিশিষ্ট। ঠোঁটটা একটু বেশি গোলাপি। লিপস্টিক না লিপ বাম? সুকোমল পান্ডের মতোই চেহারা, কিন্তু সুকোমল পান্ডে নয়, কারণ এই মানুষটির বয়স অনেক কম। টেনে টুনে 32 কি 33 বছর হবে।
তার চোখ দুটি দরজায় দাঁড়িয়ে থাকা দুই মূর্তিকে খুব ভালো করে আপাদমস্তক মেপে নিল। পরক্ষণেই কাজল কালো কুহকময়ী দৃষ্টি স্থির হলো অধিরাজের ওপর। প্রশংসায় চোখ বিস্ফারিত হলো তার। মাই গুডনেস, রবিন তোমাদের পাঠিয়েছে? প্লিজ কাম কাম। এই রবিনটি আবার কে? আর প্রথম আলাপেই সরাসরি তুমি? গলার স্বরটিও বাজ খাই, যেন মহিলার দেহে কোনো পুরুষের আত্মা ঢুকে পড়েছে। অধিরাজ আর অর্ণব দুজনেই এরকম উদ্ভট আতিথেয়তার জন্য প্রস্তুত ছিল না। ঘরে কোনো মতে ঢুকতে না ঢুকতেই মানুষটি এসে ফটাং করে অধিরাজের বুকের ওপর দুটো হাত রেখেছে। ওকে বেবি, লেট মি ফিল ইউ। বেবি ফিল মানে? বিস্ময়ের পর বিস্ময়ের আঘাতে দুজনেই হতবাক। অধিরাজ যে কি করবে বুঝেই উঠতে পারছে না। সে প্রায় আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গিয়েছিল। অর্ণব দেখল কিমনোধারী এক টান মেরে ফেলে তাকে ফের নিজের কাছে এনে ফেলেছে। হাত জোড়া একদম মসৃণভাবে মেপে নিচ্ছে অধিরাজের দেহ সৌষ্ঠব। বুক, ঘাড়, গলা, পেট সব ইতস্তত স্পর্শ করে শেষমেশ স্থির হলো কোমরে। মানুষটি উচ্ছ্বসিত হয়ে উঠে জানায়, হেল গড, আ পারফেক্ট ভি, full of X factor. Wow, you are so perfect, darling. এতক্ষণে অধিরাজের হুঁশ ফিরল। সে রীতিমতো ভয়ে ভয়ে জানতে চায়, পারফেক্ট ফর হোয়াট? অফ কোর্স মডেলিং অ্যান্ড ইয়োর স্মেল। অধিরাজের বুকে প্রায় মুখ ডুবিয়েই তার গন্ধ শুঁকল কিমনোধারী। জর্জিও আরমানি, অ্যাকোয়া ডিজিও, ডেলিশিয়াস। মানুষটির বোধহয় আরো কিছু বলার বা করার ইচ্ছে ছিল। তার আগে অর্ণব বিদ্যুৎ গতিতে অসভ্যের মতন তাকে অধিরাজের সামনে থেকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নাকের সামনে আইডি কার্ড মেলে ধরল। সিআইডি হোমিসাইড। সিআইডি। অর্ণবের ব্যবহারে কিঞ্চিত ক্ষুণ্ণ হলেও মানুষটির মুখে বিস্ময়ের ছাপ পড়ল। আপনারা মডেল নন? অর্ণব রেগে মেগে লাল। আগে না, আমরা সিআইডি হোমিসাইড থেকে আসছি। মিস্টার সুকোমল পান্ডে আছেন? সরি। সে এক হাত জিভ কাটে। এক্সট্রিমলি সরি। আসলে আজই মডেল কোঅর্ডিনেটরের মেল মডেলস পাঠানোর কথা ছিল ফর মাই নেক্সট শো। আমি ভাবলাম আপনারাই বুঝি। দ্যাটস মাই ফল্ট। বাবা হলে বসে আছেন, পেপার পড়ছেন। প্লিজ আসুন। এইবার ব্যাপারটা স্পষ্ট হলো। ইনি সুকোমল পান্ডের সুযোগ্য পুত্র সুদর্শন পান্ডে, ফ্যাশন ডিজাইনার। সুদর্শন একটু থেমে যোগ করলো, যদিও শুনেছি আজকাল কপরাও হ্যান্ডসাম হন, বাট ইউ আর টু মাচ। আপনার অবশ্যই মডেলিং করা উচিত। নাইস টু মিট ইউ অফিসার। প্রশ্নটা অধিরাজের উদ্দেশ্যেই ছিল, কিন্তু অর্ণব রীতিমতো তেড়ে ফুড়ে উত্তর দেয়, সরকার। আপনি নন, উনি। সে প্রায় খ্যাঁক করে উঠেছে। সরি, এক্ষেত্রেও আপনি নন। আমাদের এখানে আসার উদ্দেশ্য উনি, আপনার বাবা। আর এই অফিসার পুলিশ হয়ে বেশ সুখেই আছেন, মডেল হয়ে ওনার আর কাজ নেই। সুদর্শন নিরুপায়ভাবে শ্রাপ করে, তারপর গলা নামিয়ে বলে, দেখুন, পুলিশের সঙ্গে আমার কোনোই পার্সোনাল শত্রুতা নেই, কিন্তু নিশ্চয়ই জানেন আমার বাবা অনেক কষ্ট সহ্য করেছেন। আমি চাই না তার উপর আবার পুলিশি অত্যাচার হোক। জানি সুপ্রিম কোর্টের অর্ডারে কেসটা রিওপেন হয়েছে, আর এবার যদি আসল খুনি ধরা পড়ে তাহলে আমার বাবাও ইনোসেন্ট প্রমাণিত হবেন। আমরা কোঅপারেট করব, কিন্তু আপনারাও প্লিজ আমার বাবাকে রুডলি ইন্টারোগেট করবেন না। ইন দ্যাট কেস আমি ফের কিন্তু কোর্টে যাব ফর হ্যারাসমেন্ট। অফকোর্স তার সঙ্গে মেন্টাল টর্চারের অ্যালিগেশনও থাকবে। বাপরে, এ তো সরাসরি হুমকি। অর্ণব অধিরাজের দিকে এক ঝলক তাকালো। তার মুখে স্পষ্ট সম্মতি, মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত দিল গো অ্যাহেড। অর্ণব একদম ঠান্ডা পুলিশি টোনে বলে, ফাইন, আমাদের আপত্তি নেই। বেশ, আসুন। সুদর্শন ক্যাটওয়াক করতে করতে এগিয়ে গেল। অধিরাজ এতক্ষণ বোধহয় দম বন্ধ করেছিল, এবার সাহস পেয়ে মুখ খোলে, বারে মিয়া তো বারে মিয়া, ছোটে মিয়া, সুবহানাল্লাহ। তার দিকে উদ্বিগ্ন দৃষ্টিপাত করে অর্ণব বলে, আপনি ঠিক আছেন? হ্যাঁ, বেঁচে আছি। সে আস্তে আস্তে বলে, সুকোমল বাবুকে তুমি ইন্টারোগেট করো। ওকে স্যার। রাগে একরকম গড়গড় করতে করতেই বলল অর্ণব, আর সেও যদি আপনাকে ফিল করতে চায় তবে আমি তাকে কিল করে ছাড়বো, এটা বলে রাখলাম। অধিরাজের চোখে দুষ্টুমি আর কৌতুক।
মাই ডিয়ার স্পেশাল ওয়ান, তুমি বড্ড পজেসিভ। এই রে, অর্ণব লজ্জায় লাল হয়ে গিয়ে একটু মাথাটা চুলকে নেয়। কথাটা যে কি কুক্ষণেই বলেছিল, এখন বুমেরাং খেতে খেতে অতিষ্ঠ হওয়া ছাড়া আর উপায় নেই। সুকোমল পাণ্ডের এখন অনেকটাই বয়স হয়েছে, তবে রেকর্ড অনুযায়ী 60-এর বেশি বয়স নয়, কিন্তু দেখলে 70-75 বলেই মনে হয়। সম্ভবত কারাদণ্ডের পরিশ্রম ও মানসিক যন্ত্রণা তার অকাল বার্ধক্যের মূল কারণ। চেহারার কাঠামো ভগ্ন এবং শীর্ণ, মুখটা অনেকখানি ভেঙে চুরে গিয়েছে। গায়ের রং আগে হয়তো ফর্সাই ছিল, বর্তমানে গাঢ় তামাটে। এক মাথা সাদা ফকফকে চুল, ছোট কপাল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। যখন সুদর্শন ওদের পরিচয় জানালো, তখন সেই চোখ দুটোয় অনাবিল বিস্ময় ফুটে উঠল। একটু অস্থিরভাবেই বলল, সিআইডি আবার কেন? সুদর্শন কারণটা সংক্ষেপে বুঝিয়ে দিয়ে চলে গেল। অর্ণব তার মুখোমুখি একটা সোফায় স্মার্টলি বসে পড়ে। অধিরাজ কিন্তু বসল না, বরং একটু নিরাপদ দূরত্বে বুকের ওপর হাত জড়ো করে চুপচাপ দাঁড়ালো। তার তীক্ষ্ণ চোখ দুটো ঘরের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে জরিপ করছে। কয়েকটা কথা জিজ্ঞেস করার ছিল মিস্টার সুকোমল পাণ্ডে। অর্ণবের কণ্ঠস্বর এবার নরম। আপনি তো শুনলেনই, 32 বছর আগের সার্জিক্যাল স কিলারের কেসটা রিওপেন্ড হয়েছে। কে বলেছে আমার নাম সুকোমল পাণ্ডে? সুকোমলের চোখে ত্রাস। সে নিজের 2 হাত ঘষতে ঘষতে বলল, আমার নাম সুমঙ্গল পণ্ডিত। অর্ণব ঘাড় ঘুরিয়ে অর্থপূর্ণ দৃষ্টিতে পেছনে অধিরাজের দিকে তাকায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে সুকোমলকে দেখছে, বোধহয় বোঝার চেষ্টা করছে যে সুমঙ্গল পণ্ডিতের ব্যাপারটা ঠিক কি। অর্ণব একটু চুপ করে থেকে প্রশ্নোত্তর পর্বকে এগিয়ে নিয়ে যায়। 1987 সালের 21শে অক্টোবর ঠিক কি হয়েছিল? আমি ওখানে ছিলাম না। অত্যন্ত দ্রুত উত্তর এলো। আমি লালবাজারের সামনে কখনো যাইনি। আমি কাউকে খুনই করিনি। অধীরাজ চোখ কুঁচকে দেখলো লোকটা নির্বিবাদে নিজের হাত দুটো ঘষছে। শীতকালে মানুষ যেমন করে ঠান্ডা হাতের পাতায় উষ্ণতা সঞ্চার করে, ভঙ্গিটা অবিকল তেমন। আচ্ছা, তবে সে রাতে কোথায় ছিলেন আপনি? আমি ওর সঙ্গে ছিলাম। সুকোমলের তর্জনী বিদ্যুৎ বেগে অর্ণবের পেছন দিকে কাউকে নির্দেশ করে। অর্ণব সবিস্ময়ে দেখল সে অধিরাজকে দেখাচ্ছে। ছড়িয়ে 686। অতি কষ্টে দাঁতে দাঁত চেপে রাগকে নিয়ন্ত্রণে আনলো অর্ণব। সামলে নিয়ে বলল, আপনি 1987 সালের 21শে অক্টোবর রাত্রে ওর সঙ্গে ছিলেন? একদম। সুকোমল পাণ্ডের মুখে দৃঢ় বিশ্বাসের ছাপ। সে আবার হাতে হাত ঘষল। আমি ওকে ভালোবাসি। বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করুন, ওর সঙ্গেই রাত কাটিয়েছি। অর্ণব ফের অধিরাজের দিকে তাকিয়ে দেখলো তার মনোযোগ এবার ডিভিডি প্লেয়ারের ওপর পড়েছে। মুখ যথারীতি নিরুত্তাপ। এদিকে যে তার আগের জন্মের প্রেমিক ভুলভাল বকে চলেছে সেদিকে খেয়ালই নেই। বেচারি 1987 সালে হামাগুড়ি দেওয়া তো দূর, জন্মায়নি। অথচ সুকোমল পাণ্ডে দাবি করছে যে গোটা একটা রাত তার সঙ্গে কাটিয়ে ফেলেছে। মিথ্যের কোনো মা বাপ নেই। অর্ণব বুঝেই পেল না যে এই লোকটাকে কি প্রশ্ন করা যায়। বাপ ছেলে দুজনে মিলেই অধিরাজকে নিয়ে যেরকম নির্লজ্জ রকমের টানাটানি শুরু করেছে, তাতে এই মুহূর্তে তার সার্জিক্যাল স কিলারের অস্ত্রটা নিয়ে দুজনেরই গলায় বসিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর ইচ্ছে হতে শুরু করলো। সে কোনো মতে সাবধানে পরের প্রশ্নটা করে, আপনি অফিসার দাশগুপ্তকে বা শিশির সেনকে চিনতেন? না, আমি ওসব নাম জীবনে কখনো শুনিনি। লোকটা বিন্দু মাত্র না ভেবে উত্তর দিল। ভাবভঙ্গিতে স্পষ্ট অর্ণবের জেরা মোটেই পছন্দ হচ্ছে না। তার চোখ যথারীতি অধিরাজের ওপরেই আটকালো। অধিরাজ তখন ডিভিডিগুলো খুব মন দিয়ে ঘেঁটে দেখছে। সুকোমল সপ্রেমে বলল, ওখানে তোমার ফেভারিট ফিল্মগুলো আছে, হ্যাঁ আমি ভুলিনি। এবার অধিরাজের মুখে যে মার কাটারি হাসিটা ঝলসে উঠল তা দেখে চক্ষু চড়ক গাছ অর্ণবের। এই হাসি দেখলে সুকোমল পাণ্ডে এমনি হাসতে হাসতে ফাঁসিতে চড়ে যাবে। কোর্টের রায়ের অপেক্ষা করার দরকার নেই। সে অদ্ভুত পুরুষালী অথচ উদ্ধত সুন্দর ছন্দে হেঁটে আসে সুকোমলের কাছে, আর বসলো তো বসলো একেবারে সুকোমলের গা ঘেঁষে। খুব স্নিগ্ধ আর গভীর স্বরে জিজ্ঞেস করলো, আমার নামটা মনে আছে?
অর্ণব দেখল সুকোমল পাণ্ডের দু চোখ একেবারে উদ্ভাসিত। আহ্লাদিত হয়ে হাতে হাত ঘষে বলল, তোমায় ভুলতে পারি? খুব মনে আছে, তোমার নাম বেবো ব্রিগাঞ্জা। ওটাই বাকি আছে। অধীরাজ ব্যানার্জি এখন নাকি বেবো ব্রিগাঞ্জা। আরও যে কি কি দেখতে হবে কে জানে। অর্ণব চোটে মোটে কিছু বলতে গিয়েও থমকে গেল। অধীরাজের বাঁ হাতের তর্জনী খুব আস্তে হলেও নেতিবাচক ভঙ্গিতে নড়ছে। ইঙ্গিতটা খুব স্পষ্ট, চুপ করে থাকো। শিশির সেনকে তুমি চেনো না? অধীরাজের হাসিটা এবার একরাশ মধু ঢেলে দিল সুকোমলের চোখে। তার দু চোখের উষ্ণ দৃষ্টি সুকোমলকে উত্তপ্ত করছে। সে জিজ্ঞেস করে, তবে উনি কেন বলছেন যে তুমি খুন করেছো? ম্যাজিক দুরন্ত কাজ করল। তার হাসির উষ্ণতায়, সুগন্ধের আবেশে সুকোমলের চোখ প্রায় বুজে এসেছে। সে অধীরাজের হাতটা খপ করে ধরে স্খলিত স্বরে বলল, আমি খুন করিনি, আমি খুনি নই, আমি শুধু সার্জিক্যাল শটা চুরি করেছিলাম হাসপাতাল থেকে। ধুস! অধীরাজের ঠোঁটের বঙ্কিম ভঙ্গি মানিনী রাধাকেও বোধহয় হার মানাবে। সে হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি ভীষণ মিথ্যে কথা বলো, ইউ লায়ার। বিশ্বাস নেই। সে আবার খপ করে প্রেমিকের হাত জড়িয়ে ধরেছে। আমি মিথ্যে বলছি না, সার্জিক্যাল শ দিয়ে আমি কাউকে মারিনি, শুধু চুরি করেছিলাম। অর্ণব ভয়ার্ত দৃষ্টিতে দেখল অধীরাজের ডান ভুরুটা কয়েক ইঞ্চি ওপরে উঠে গিয়েছে। কিলার অ্যাটিটিউড। সে স্তম্ভিত। এরকম অস্কার জয়ী অ্যাক্টিং কবে শিখলো লোকটা? সুকোমল পাণ্ডের কপালে দুঃখ আছে। তা কার কথায় চুরি করেছিলে সার্জিক্যাল শটা? এমন কি স্পেশাল আছে যার জন্যে চুরিও করতে হলো? আমি তো চুরি করতে বলিনি, নাকি বলেছিলাম? ফের খুনি অ্যাটিটিউড। সুকোমল তার হাত নিয়ে আদর করতে করতে বলল, না, তুমি বলনি। আমি লোকটাকে চিনি না, জীবনেও দেখিনি। মুখটা ওই একটা লাল কাপড়ে ঢাকা ছিল। ও টাকা দিয়েছিল, অনেক টাকা। তা মুখ না দেখলেও অন্য কিছু নিশ্চয়ই দেখেছো। এবার প্রশ্নের ভঙ্গিটা তীর্যক। কিছুই কি মনে নেই? সুকোমল যেন কিছু চিন্তা করছে। তার দৃষ্টি একটু উদ্ভ্রান্ত হয়ে চতুর্দিকে ঘুরছে, যেন বহু বছর আগের ধুলো পড়া অতীতকে খোঁজার চেষ্টা চালাচ্ছে আপ্রাণ। কিন্তু অনেক হাতড়েও ঈপ্সিত জিনিসটা পাওয়া গেল না। সে হতাশ ভঙ্গিতে বলল, না, লোকটা একটা স্কুটারে চেপে এসেছিল, শুধু এইটুকু মনে আছে। স্কুটারের নাম্বার? ফের ব্যর্থ হয়ে মাথা নাড়ল সুকোমল। না, দেখিনি। রং? এইবার যেন কিছু মনে পড়ল তার। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ, স্কুটারটার রং না 3 রকম ছিল। 3 রকম? মানে 3টে কালার একসঙ্গে? হ্যাঁ। সুকোমল একটু ভেবে নিয়ে বলল, লাল, হলুদ, কালো। লাল, হলুদ, কালো? এ আবার কি উদ্ভট কম্বিনেশন! অর্ণব সরু দৃষ্টিতে একবার লোকটাকে মেপে নিল। এরকম স্কুটারের রং কখনো হয় নাকি? নির্ঘাত মিথ্যে কথা বলছে। তাছাড়া গোটা ইন্টারোগেশনে তো এইসব কথা একবারও বলেনি সুকোমল পাণ্ডে। এমনকি কোর্টেও টুং শব্দটিও করেনি, বরং একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছে। এখন যে একেবারে পাঁচালি পড়ার মতন গড়গড়িয়ে সব বলে যাচ্ছে, সত্যি না মিথ্যে কে জানে। অধীরাজ কিন্তু আর কথা বাড়ালো না। সে অর্ণবের দিকে ইশারা করে উঠে দাঁড়ায়। চলে যেতে যেতেও হঠাৎ থমকে দাঁড়িয়ে ঘাড় 45 ডিগ্রি ঘুরিয়ে তীর্যক দৃষ্টিতে তাকালো সুকোমল পাণ্ডের দিকে। এক কথায় সে দৃষ্টি অপ্রতিরোধ্য। মৃদু হেসে বলল, তোমার নামটা যেন কি? পাণ্ডেজি হাতে হাত ঘষে বলল, সুমঙ্গল পণ্ডিত। তোমার নাম? অধীরাজের মুখে দুষ্টুমি মাখা হাসিটা উঠে এসেছে। বলল, বেবো ব্রিগাঞ্জা। বাই। সুকোমল পাণ্ডের ফ্ল্যাটের বাইরে আসতে না আসতেই অধীরাজের মুখের প্রত্যেকটি রেখা বদলে গেল। রহস্যময় বা চিরপরিচিত হাসিটা একদম মুছে গিয়েছে। এখন তার মুখ একদম আসন্ন কালবৈশাখীর আগের কালো আকাশের মতন থমথমে। একটি কথাও না বলে, কোনো রকম মন্তব্য না করে গটগট করে লিফটে উঠে গেল। এটা সম্পূর্ণ তার স্বভাব বিরুদ্ধ। সে চিরকালই লিফটের চেয়ে সিঁড়ি বেশি পছন্দ করে। সিঁড়ি ভাঙতে তার জুড়ি নেই। অথচ আজ চিরাচরিত ফেভারিট সিঁড়ি ছেড়ে লিফট। অর্ণব লক্ষ্য করল, সে প্রায় বাতিগ্রস্তের মতন বারবার ওয়েট টিস্যু দিয়ে দুহাত মুছছে।
এত জোরে টিস্যু ঘষছে যে ভয় হয় হাতের চামড়াটাই না উঠে যায়। তার হাত দুটো যে অল্প অল্প কাঁপছে সেটাও নজর এড়ালো না। অর্ণব কোনো মন্তব্য না করে পকেট থেকে একটা 9 মিলিমিটারের ছোট হ্যান্ড স্যানিটাইজার তাকে দিয়ে দিল। অন্যান্য বারের মতন এবার কিন্তু আর ড্রাইভিং সিটে বসলো না অধিরাজ, বরং পাশের সিটে বসে ক্লান্তভাবে দেহটাকে এলিয়ে দিল। অর্ণব একটুও প্রশ্ন না করে চুপচাপ ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িতে স্টার্ট দিয়েই এক ঝলক দেখলো সে রীতিমতো দরদর করে ঘামছে। স্যার? অধিরাজের অন্যমনস্ক উত্তর। নিন। অধিরাজের দিকে নিজের রুমালটা এগিয়ে দিয়েছে অর্ণব। সে রুমালে মুখ মুছে নিয়ে বলল, থ্যাঙ্কস। অর্ণবেরও ভালো লাগছিল না। এটা কেস নয়, রীতিমতন মেন্টাল টর্চার। 32 বছর আগে শিশির সেন এই পাবলিককেই ধরেছিলেন। দুনিয়ায় কি আর কেউ ছিল না গ্রেফতার করার মতন? কি পিকিউলিয়ার ক্যারেক্টার। বাবা আর ছেলে দুজনেই সমান। গে বা ট্রান্সজেন্ডার সম্পর্কে কোনো রকম সোশ্যাল ট্যাবু অর্ণবের নেই, কিন্তু নিজেকে বা অধিরাজকে এমন কারোর বয়ফ্রেন্ড ভাবতে তার যথেষ্ট আপত্তি আছে। এটা ঠিক উদারতার প্রশ্ন নয়, এটা নিজের নিজের পছন্দের ব্যাপার। যে পুরুষ নিজের সঙ্গী হিসেবে পুরুষকেই পছন্দ করে তারও অধিকার আছে নিজের মতোই কাউকে বেছে নেওয়ার। নিজের মতো নিজে থাকুক, সুখী থাকুক। কিন্তু যে অন্য কিছু পছন্দ করে তাকে ধরে টানাটানি করা কেন বাপু? অন্যদিকে অধিরাজের ভেতরে ভেতরে অদ্ভুত একটা দ্বন্দ্ব চলছিল। সে সুকোমল পাণ্ডে বা সুদর্শন পাণ্ডেকে ঘৃণা করে না, কিন্তু আজ তার নিজের ওপরই ঘৃণা হচ্ছে। সুকোমল বা সুদর্শনকে ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন তেমনই তারা হয়েছে। তাদের ভালোবাসা, পছন্দ বা কামনার ওপর নিজেদের হাত নেই। কিন্তু সে নিজে কি করে এলো? পেটের কথা বের করার জন্য অল্প বিস্তর নিজের রূপকে ব্যবহার করতে আপত্তি নেই, কিন্তু সেই মানুষটির সঙ্গেও এখন তাকে জবরদস্তি নাটক করতে হচ্ছে যে নিজেই কিনা এত বড় হতভাগ্য। যে লোকটি ভালোবাসার মানুষের সঙ্গ সুখ থেকে বঞ্চিত তাকে সে ঠকিয়ে এলো। একটা অসহায় নিপীড়িত মানুষকে লোভ দেখানোর মতন পাপ আর নেই। তার ইচ্ছে করছিল নিজেকেই ঠাস ঠাস করে কয়েকটা চর কষায়। সেই ভালোবাসা, সেই বিশ্বাসের উষ্ণতা এখনো নিজের হাতে অনুভব করছে। সেই স্পর্শকেই মোছার একটা অক্ষম প্রচেষ্টা সে চালাচ্ছিল। ভীষণ একটা আত্ম অবমাননায়, অপরাধ বোধ এবং আত্মগ্লানিতে সে ডুবে যাচ্ছিল। সুকোমল পাণ্ডের গে হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেমনই হোক ওই মানুষটারও তো অনুভূতি আছে, প্রেম আছে, বিশ্বাস আছে। সবচেয়ে ঘৃণ্য ব্যাপার, যে লোকটার অনুভূতিকে একরকম এক্সপ্লয়েটই করে এলো অধিরাজ। সচরাচর সমকামীরা প্রেমের বিষয়ে অসম্ভব দুর্বল আর সরল হয়। তারা তাদের প্রেমিককে একরকমের অন্ধ বিশ্বাসী করে, অথচ সেই বিশ্বাসকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দিয়ে এলো অধিরাজ। এর থেকে ঘৃণ্য আর কোনো কাজ আছে কি? জল আছে? অর্ণব কোনো কথা না বলে ড্যাশবোর্ডের ওপরে রাখা জলের বোতলটা এক হাতে বাড়িয়ে দিল। অধিরাজ ঢক ঢক করে পুরো বোতলটাই গলায় ঢেলে দেয়। নার্ভের ওপর যে প্রচন্ড চাপ পড়েছে তা তার বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট। একপাশে সাইড করো তো। নো স্মোকিং স্যার। ড্রাইভ করতে করতে মাথা নাড়ে অর্ণব। অলরেডি একটা আস্ত সিগারেট আপনি সকালেই খেয়ে ফেলেছেন। সাপের হাঁচি বেঁধে চেনে। এতক্ষণে হাসল অধিরাজ। শিশু সুলভ হাসিটা অনেকক্ষণ পরে তার মুখে ঝিলিক দিয়ে ওঠে। নোটেড। কিন্তু কফি তো চলবে নাকি সেটাও বারণ? অর্ণব মৃদু হেসে একটা কফি শপের সামনে গাড়িটা সাইড করলো। কফি শপটা খুব বড় নয়, তবে বেশ সাজানো গোছানো। ভেতরে মৃদু আলো, মিউজিক সিস্টেমে FM এ হিন্দি গান বাজছে। এখন খুব বেশি কাস্টমার নেই, তবে 2-4 জন কলেজ পড়ুয়া টেবিলে বসে কফি খেতে খেতে গজল্লা করছে। আর একজন বৃদ্ধ একখানা গোদা বই পড়তে পড়তে ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছেন। অধিরাজ 5 মিনিট ধরে মেনু কার্ডটা খুব মন দিয়ে দেখল। কি অর্ডার করবে বুঝতে পারছে না। সে বয়কে 2-3 বার কিছু বলতে গিয়েও থেমে গেল। বেচারি ছেলেটিকে আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো কে জানে। তার আগেই অর্ণব বলে উঠল, একটা এক্সপ্রেসো রোমানো, একটা ব্ল্যাক কফি আর 2 প্লেট স্যান্ডউইচ, একটা চিকেন ক্লাব, অন্যটা নর্মাল হলেই চলবে। বয় অর্ডার নিয়ে চলে গেল। অধিরাজ বিস্মিত। বুঝলে কি করে যে আমি এক্সপ্রেসো রোমানো আর চিকেন ক্লাব স্যান্ডউইচই অর্ডার করব? যেমন করে আপনি বোঝেন যে আমি চাউমিন বা মোমো খাবো। অর্ণব ফিক করে হেসে ফেলে। আমার গোটা কেরিয়ারে আপনি যতবার কোনো ক্যাফেতে ঢুকে কফি খেয়েছেন
প্রত্যেকবারই পুরো 5 মিনিট মেনু কার্ড দেখে 3বার স্পেশাল কি আছে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত সেই এক্সপ্রেসো রোমানো আর চিকেন ক্লাব স্যান্ডউইচই অর্ডার করেছেন স্যার। মাই গড। অধীরাজ ভ্রুভঙ্গি করেছে। তুমি কি আমার মাউথ ফ্রেশনারের ব্র্যান্ডটাও জানো নাকি? না, ব্র্যান্ডটা জানি না, তবে আপনি মিন্ট পছন্দ করেন। অর্ণব মুচকি মুচকি হাসছে, কারণ ওই গন্ধটাই সবচেয়ে বেশি পাই কিনা এখনো পাচ্ছি। আপকা ক্যা হোগা জানাবে আলী। অধীরাজ হেসে উঠল। তুমি তো আমার জীবন্ত বায়োগ্রাফি দেখছি। এখন বলো, কেসের ব্যাপারে কি বুঝলে? কিছুই বুঝলাম না স্যার। অর্ণব চিন্তিত। যে পাবলিক গত 32 বছর ধরে মিউট মোডে ছিল, সে হঠাৎ গড়গড়িয়ে আস্ত গান গেয়ে ফেললো কি করে? সত্যি বলছে না মিথ্যে? কিছু কথা সম্ভবত সত্যিই বলেছে। অধীরাজ বলল। নিজের নামটা অবশ্য মিথ্যে বলেছে, কিন্তু লক্ষ্য করলে আজকে বেবো ব্রিগানজা নামটা এই নিয়ে দ্বিতীয়বার উচ্চারিত হলো। হ্যাঁ, বেবো ব্রিগানজা, ওই বার বাউন্সার রকির প্রাণের বন্ধু কাম ড্রাগ স্মাগলার। এই কেসে তার লিঙ্ক আছে? অবশ্যই আছে। সাসপেক্ট লিস্টে তার নাম আছে। ভিকটিম রকি তাকে চিনত এবং সাসপেক্ট সুকোমল পান্ডে তার নাম জানে। হয়তো নামের থেকেও জানাশোনাটা আরো গভীরে। বেবো নামটা একজন পুরুষের ক্ষেত্রে খুব স্বাভাবিক কি? তার স্বভাব চরিত্রের খবর তো এখনো জানি না, তবে আমি আশ্চর্য হব না যদি সেও একজন গেই হয়। লিঙ্ক তো মানতা হ্যায় অর্ণব। সুকোমল পান্ডে এতদিন ইন্টারোগেশনে এসব বলেনি, কারণ সে সত্যি একজন প্যাথোলজিক্যাল লায়ার, কিন্তু 32 বছর আগে সেটা ইনভেস্টিগেটিং অফিসাররা জানতেন না। ক্যাফের বয় ধুমায়িত কফির কাপ আর স্যান্ডউইচের প্লেট টেবিলে রেখে গেল। এক্সপ্রেসো রোমানোর লম্বা কাপে আলতো চুমুক মারল অধীরাজ। একজন প্যাথোলজিক্যাল লায়ারের নিয়মই হচ্ছে যখনই সে বিপন্ন বোধ করে তখনই একদম হড়বড় করে মিথ্যে কথা বলতে শুরু করে, এবং ফুল কনফিডেন্সে মিথ্যে বলে। আর তার মিথ্যে বলারও একটা বিশেষ লক্ষণ আছে, যেটা খুব মনোযোগ দিয়ে দেখলে তবেই বোঝা যায়। এই ধরো, কেউ প্রচণ্ড ঘামে, কেউ নাক চুলকোয়, কেউ বা একটা পায়ের পাতার ওপর আরেকটা পাতা তুলে দেয়। মানে প্রত্যেকটা প্যাথোলজিক্যাল লায়ারেরই কোনো না কোনো ম্যানারিজম আছে। সুকোমলের অভ্যেস হচ্ছে ভুলভাল বলার সময় সে দুটো হাত ঘষতে থাকে। 32 বছর আগে তাকে কলা পুলিশি ইন্টারোগেশনে পড়তে হয়েছিল। কোর্টে, থানায়, জেলে সবসময় সে বিপন্ন বোধ করেছিল। ইনফ্যাক্ট আজও যদি তাকে তুমি সরাসরি ইন্টারোগেট করতে, তাহলে সে এম্বারাসিং উত্তরই দিত। অন্তত শুরুতেই বেশ কয়েকটা প্রশ্নের উত্তর তো নির্ভেজাল মিথ্যেই দিয়েছিল। আমি লোকটাকে পুরো ঘেঁটে ঘ করে দিলাম। আজকে সে তো আর পুলিশি প্রশ্নের সামনে পড়েনি, প্রেমিকের আন্তরিক প্রশ্নের সামনে পড়েছিল। সেখানে সে বিপন্ন বোধ করেনি, করার কোনো প্রশ্নও নেই, কোনো থ্রেটও নেই। তার মুখে সামান্য বিষণ্ণতা ছাপ ফেলল। যদিও এই অভিজ্ঞতাটা আমার পক্ষে একেবারেই সুখকর নয়, তবু বাধ্য হয়ে লোকটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হলো যেখানে সে দুর্বল। ওকে মানে শুধু একটু ডাইভার্ট করে দিয়েছিলাম। তখন তার মধ্যে রোম্যান্টিসিজম কাজ করলেও কোনো রকম ভয় ছিল না, তাই তখন সে সত্যি কথাটা বলেছে। এবারে গোটা ব্যাপারটাই অর্ণবের মাথায় ঢুকলো। তার মানে সত্যি সুকমল কারোর কথায় সার্জিক্যাল শটা চুরি করেছিল? হ্যাঁ, একদমই। তুমি লক্ষ্য করনি যতবার ও মিথ্যে বলছিল ততবারই হাতে হাত ঘষছিল, কিন্তু যখন বলল যে আমি খুন করিনি, তখন কিন্তু আমার হাতটা ধরেছিল। এরপর একবারও কিন্তু হাতে হাত ঘষেনি। আবার যখন শেষে বলল যে ওর নাম সুমঙ্গল পণ্ডিত, তখন আবার ফের হাত ঘষার ম্যানারিজমটা দেখা গেল। ওই স্টেটমেন্টটা মিথ্যে। এইটুকু আন্দাজ করা যায় তার মাঝখানে ও কোনো মিথ্যে কথা বলেনি। কেউ টাকার বিনিময়ে ওকে দিয়ে সার্জিক্যাল শটা চুরি করিয়েছিল। লোকটা স্কুটারের রংটা লাল, হলুদ, কালো, এগুলো সমস্ত কিছু কিন্তু সঠিক স্টেটমেন্ট। মানে অন্তত আমি সেটাই আশা করছি। কিন্তু ও বুঝলো না যে আপনি বেবো ব্রিগানজা নন? খুব বুঝেছে। অধীরাজ একটু বিষণ্ণভাবেই বলে। মুশকিল হলো, যে কোনো সমকামী মানুষ ভেতরে ভেতরে ভীষণ নিঃসঙ্গ হয়, তাই সব সময়ই তার মধ্যে একটা বলতে পারো সঙ্গী খোঁজার প্রবণতা থাকে। ওর মধ্যেও আছে। ও খুব ভালোভাবেই জানে যে আমি বেবো ব্রিগানজা নই। গোটাটাই মিথ্যে বলেছে, ইনক্লুডিং 21শে অক্টোবরের রাতে আমার সঙ্গে থাকার ব্যাপারটা। টেকনিক্যালি গোটাটাই ইম্পসিবল, কিন্তু যে মুহূর্তে আমি ওকে প্রশ্রয় দিলাম, সেই মুহূর্তেই ও মিথ্যেটাকেই আঁকড়ে ধরল। কিছু করার নেই, লোকটার মনস্তত্ত্বটাই এমন।
একেই সমকামী, তার ওপর আবার প্যাথোলজিক্যাল লায়ার। সে একটা দীর্ঘশ্বাস ফেলে। অর্ণব একটু থেমে জানতে চায়, তবে ওকে তো আরও ইন্টারোগেট করা যেত, করলেন না কেন স্যার? আপনি তো জিজ্ঞেস করতে পারতেন যে 21শে অক্টোবরের রাতে লালবাজারের সামনে ও কী করছিল। সেটা পণ্ডশ্রম হতো, কারণ ওই প্রশ্নটা ওকে পুলিশ এতবার জিজ্ঞেস করেছে যে আবার জিজ্ঞেস করলেই ফের ওর মাথায় ওই ডেঞ্জার ডেঞ্জার করে সাইন বাজত, সতর্ক হয়ে যেত আর ডেফিনেটলি মিথ্যে বলতো। দেখোনি ওকে যে কটা প্রশ্ন করেছি সমস্ত পুলিশের সিলেবাসের বাইরে, আর লোকটা আমায় অন্ধের মতো বিশ্বাস করে সঠিক উত্তর দিয়েছে। জাস্টিস গাঙ্গুলি সম্ভবত ঠিকই বলেছেন, সুকোমল খুনি নয়, কিন্তু 100% চান্স এটাও আছে যে ও আরও কিছু জানে, ভয়ের চোটে বলছে না। ওকে আরও একটু এক্সপ্লোর করতে হবে, তবে খুব ধীরে সুস্থে। সুকোমল পাণ্ডেকে এক্সপ্লোর করতে হবে শুনেই অর্ণবের হাত পা পেটে সেঁধিয়ে যাওয়ার জোগাড়। কোনো মতে বলল, স্যার ওকে আরও জেরা করাটা কি খুব জরুরি? মানে এমনিতেই সর্বনাশিনী কেসের মানসী জয়সওয়াল এখনও আমার মাথায় ওই হরর ফিল্মের নায়িকার মতোই ঘুরছে, আপনি আবার সুকোমল পাণ্ডেকে এক্সপ্লোর করার কথা ভাবছেন? মানসী জয়সওয়ালের কেসটার চেয়ে এই কেসটা আরও কঠিন অর্ণব। অ্যাটলিস্ট মানসী তো জানতেন কতটা এক্সপেক্ট করা যায়, কিন্তু এই মানুষটা জানে না। নিজেকে এবার সত্যি ভীষণ নীচ মনে হচ্ছে। অর্ণব কোনো কথা না বলে সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে বসের দিকে। হালটপকা কথাটা বলে ফেলেছে ঠিকই, কিন্তু একবারও ভেবে দেখেনি অধিরাজের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক কি। ওদিকে খুনি কাউন্টডাউন শুরু করেছে, এদিকে আবার সুকোমল পাণ্ডের মতো সাসপেক্ট। তদন্তে দ্রুত অগ্রসরও হওয়া যাচ্ছে না, তার উপর এখন আবার স্বয়ং এডিজি শিশির সেনকে জেরা করতে হবে। তবে সুকোমল পাণ্ডে কিন্তু বেবি ক্রিম মাখে না, বেবি পাউডারও নয়। আমি তো ওর গা ঘেঁষেই বসেছিলাম, একটারও গন্ধ পাইনি। সে টম অ্যান্ড জেরিও দেখে না, অন্তত তার ঘরে টম অ্যান্ড জেরির কোনো ডিভিডি নেই। ফেভারিট ফিল্মের কথা কি বলছিল? অধিরাজ হেসে ফেলল। ব্লু ফিল্ম, লোকটার অ্যাডাল্ট ছবি দেখার খুব শখ, ওসব বাদ দাও। হ্যাঁ, কিন্তু ওকে এক্সপ্লোর করতে গেলে যদি অ্যাডাল্ট ফিল্মের শখটা ফের চাগার দিয়ে ওঠে। অর্ণবের অবস্থা দেখে হেসে ফেলেছে অধিরাজ। না, এবার আমি সিনে আসবো না। আমাদের লেডির অফিসার আছেন কি করতে? হ্যাঁ, কি যেন নামটা? ব্যাস হয়ে গেল। অর্ণবের মনে হয় এরপর থেকে তাকে আত্রেয়ী দত্তের নামের নামাবলী পড়েই ঘুরতে হবে। সে আস্তে আস্তে বলে, মিস দত্ত স্যার। হ্যাঁ, ইয়েস, মিস দত্ত। সে কফির কাপে চামচ নাড়াতে নাড়াতে বলে, মিস দত্তকে সুকোমল পাণ্ডের পেছনে ফিট করে দিতে হবে। হোমোসেক্সুয়াল মানুষ যতটা সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হয়, ঠিক ততটাই অপোজিট সেক্সের সঙ্গে ফ্রেন্ডলি আর কমফোর্টেবল হয়। অবশ্যই সেই অপোজিট সেক্সের মানুষটিকেও ফ্রেন্ডলি হতে হবে, কারণ একজন সমকামী পুরুষের মনোভাব অবিকল একটা মেয়ের মতোই হয়। সেই জন্যই মেয়েদের প্রতি কোনো আকর্ষণ না থাকলেও ওই কি বলে যেন চমৎকার সখা হতে পারে। সুকোমল তোমাকে আমাকে দেখলেই প্রেম করতে চাইবে, কিন্তু মিস দত্তের সঙ্গে খুব চটপট বন্ধুত্ব করবে। লোকটা এমনিতেই একা। মিস দত্ত যদি একটু সহানুভূতি নিয়ে তার সঙ্গে কথা বলেন, তবে সে একেবারে মনের কথা প্রাণের কথা সব একেবারে উজাড় করে দেবে। আর এখনও সুকোমল পুরুষ পুলিশ অফিসারদের দেখি অভ্যস্ত। 1987-তে লেডি অফিসাররা থাকলেও এতটা কমন তো ছিল না। মিস দত্ত যদি সাধারণ ড্রেসে ওর সামনে আসেন, তবে ও ভাবতেই পারবে না যে একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে। ফলে ওই থ্রেট ফিল করার কোনো প্রশ্নই ওঠে না। অর্ণবের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এই বুদ্ধিটা মন্দ নয়, অন্তত অনেক কম বিপজ্জনক। সে ব্ল্যাক কফিতে চুমুক দেয়। তাহলে ওই স্কুটারের লিডটা? খুনি কি এখনো সেই মান্দাত্তা আমলে স্কুটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি অর্ণব? হ্যাঁ, অন্তত লাল হলুদ কালোর জায়গায় যে নীল সবুজ সাদা হয়ে যায়নি, তার কি কোনো গ্যারান্টি আছে? অধিরাজ একটু ভেবে বলে, কিন্তু ভাববার বিষয় কিন্তু একটাই, স্কুটার কখনো 3 রকম রঙের হয় না, অন্তত 32 বছর আগে তো ছিলই না। স্কুটারের কালার একটাই, তবে এখানে 3টে রং আছে। কেন? লোকটা স্কুটারটাকে হয় রং করিয়েছিল, নয় নিজেই কালার করে নিয়েছে। কিন্তু লাল হলুদ কালো কেন? তার চোখ দুটো আবার গভীর চিন্তায় ডুবে গেল।
এই লাল হলুদ কালোর মধ্যে কিছু রহস্য তো আছে। হয়তো অপরাধীর মনের অবচেতনের কোনো গোপন খবর লুকিয়ে আছে এই কম্বিনেশনের মধ্যে। লাল হলুদ কালো রঙগুলোর কিছু একটা নির্দেশ করতে চাইছে। ঠিক কি? জার্মান ফ্ল্যাগ, কোরাল স্নেক, না অন্য কিছু? কোনো অর্থ তো এর মধ্যে আছেই, নয়তো খামোখা একটা লোক নিজের স্কুটারে এমন উদ্ভট রং কেনই বা করবে? আচ্ছা স্যার, অর্ণবের কণ্ঠস্বরে তার চিন্তাসূত্র ছিঁড়ে যায়। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো। আচ্ছা, একটা লোক একের পর এক কতগুলো মানুষকে ক্রমাগত স্টক করে গেল, যাদের মধ্যে 4 জন পুলিশ অফিসারও ছিলেন। সবাই তার অস্তিত্ব টের পেলেন, অথচ কেউ দেখতে পেলেন না। খুনি কি ইনভিজিবল ম্যান? অধিরাজ মৃদু হাসল। ইনভিজিবল নয়। আচ্ছা বলো তো, এই টেবিলে তুমি আমি ছাড়া আর কে ছিল? অর্ণব একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। মানে কে থাকবে? আপনি আর আমি তো শুরু থেকে বসে আছি, আর কেউ ছিল না। হ্যাঁ, অবশ্য আমাদের আগে যদি কেউ। আগে নয়, আমরা যতক্ষণ বসে আছি তার মধ্যে আর কে ছিল? কেউ না। অধিরাজ দুষ্টু হাসছে। তাহলে এই কফির কাপ আর স্যান্ডউইচের প্লেট কে রেখে গেল? ওহো, এবার অর্ণব নিজের ভুল বুঝতে পারে। বয়। এক্স্যাক্টলি। ওই একটি লোক আমাদের অর্ডারটা নিয়ে গিয়েছে। অনেকক্ষণ বেচারি এই টেবিলের সামনে দাঁড়িয়েছিল, তারপর খাবার ডেলিভারিও দিয়েছে, কিন্তু তুমি ওকে লক্ষ্যই করোনি। সে বুঝিয়ে বলে, তার কারণ কফি শপে বয়ের অস্তিত্ব ভীষণই স্বাভাবিক এবং সাধারণ, তাই তাকে কেউই গ্রাহ্য করে না। আমাদের খুনিও ঠিক তেমনই। এতটাই স্বাভাবিক তার উপস্থিতি, এতটাই সাধারণ তার চেহারা যে নজরেই আসে না। তার ওপর ছদ্মবেশে থাকাও আশ্চর্য নয়। সে সিনে থাকে বটে, কিন্তু চোখে পড়ে না, মানে থেকেও নেই। ইনভিজিবল। ক্লিয়ার হলো? ইয়েস স্যার। বলতে বলতেই ন্যাপকিনে মুখ মুছল অধিরাজ। ঘাড় ঘুরিয়ে সামান্য উঁচু স্বরে বয়কে ডাকলো, বিল প্লিজ। বিল মিটিয়ে দিয়ে 2 অফিসারই গটগটিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। বয়টি মাথা নিচু করে টেবিল পরিষ্কার করছে। কফির কাপ প্লেট তুলে নিয়ে ব্যবহৃত ন্যাপকিনটা ডাস্টবিনে ফেলে দিতেই যাচ্ছিল, তার আগেই একটি মানুষ তার রাস্তা আটকে দাঁড়ালো। এতক্ষণ কফি শপের এক কোণে চুপচাপ বসে কফি পান করছিল, এবার উঠে এসেছে। বয়কে চাপা গলায় বলল, ওটা দিন তো। বয় অবাক হয়ে তাকিয়েছে তার দিকে। লোকটি কি তার হাতের ন্যাপকিনটা চাইছে? কিন্তু ওটা তো ব্যবহৃত। আমি আপনাকে নতুন ন্যাপকিন দিচ্ছি স্যার। বয়টি সম্ভবত নতুন ন্যাপকিনের খোঁজেই যাচ্ছিল, কিন্তু ফের তার পথ রোধ করে দাঁড়িয়েছে মানুষটা। এবার যেন একটু জেদি এবং রূঢ়ভাবে বলল, আমি আপনার ওই হাতের টিস্যু পেপারটাই চাইছি। এরকম অদ্ভুত আবদারে ঘাবড়ে গেল বাচ্চা ছেলেটা। খুব সূক্ষ্ম চোখে সামনের আগন্তুককে মাপছে। এই লোকটা একটা ইউজ ন্যাপকিন নিয়ে কি করবে? আগন্তুক বোধহয় তার দ্বিধাটা বুঝতে পারে। সে আর কোনো কথা না বাড়িয়ে বুক পকেট থেকে একটা নোট বের করে বয়ের নাকের সামনে ধরল। চোখটা গোল গোল করে অল্প বয়সী বয় দেখলো পুরো 2000 টাকার একটা নোট তার সামনে। একটা ইউজ ন্যাপকিনের দাম 2000 টাকা? লোকটা পাগল নাকি? এক হাতে নোটটা এগিয়ে দিয়ে অন্য হাতটা বাড়ালো মানুষটা। ওটা আমার। বয় এবার বিনা দ্বিধায় ন্যাপকিনটা হস্তান্তরিত করে টাকাটা নিয়ে নিয়েছে। সম্ভবত এমন কাণ্ড সে বাপের জন্মেও দেখেনি। কিন্তু কে কার ন্যাপকিন নিয়ে কি করছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ 2000 টাকার নোটটা। টয়লেটটা কোন দিকে? স্যার, লেফট সাইডে। বয়টি চলে যেতে না যেতেই লোকটা দ্রুত বাথরুমের দিকে এগিয়ে গেল। দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং নির্জন বটে। এই মুহূর্তে ওই একটি মানুষ ছাড়া টয়লেটে আর কেউ নেই। সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। যাক, এতক্ষণে একটু প্রাইভেসি পাওয়া গেল। এখানে তাকে কেউ দেখবে না। লোকটা এমন সাবধানে ন্যাপকিনটাকে ধরে আছে যেন অত্যন্ত দুর্মূল্য জিনিস। কাঁপা কাঁপা উত্তেজিত আঙুলে দুমড়ে মুচড়ে থাকা ন্যাপকিনটা খুলল। কোথায় কফির দাগ? কোথায় লেগে আছে তার অভিপ্রেত একজোড়া ভেজা ঠোঁটের ছাপ? এখানেই থাকা উচিত, কারণ একমাত্র সেই এই টিস্যু পেপারে মুখ মুছেছে। একটু দূরে বসলেও তার প্রত্যেকটি মুভমেন্ট স্পষ্ট দেখেছে ও। ভুল হওয়ার কথাই নয়। খুঁজতে খুঁজতেই তার চোখটা উজ্জ্বল হয়ে ওঠে। এই তো আছে, কফির দাগ আছে। উন্মত্তের মতন কফি স্টেইনের গন্ধ শুঁকল পাগল মানুষটা। আহ! তার চোখের সামনে ফের ভেসে উঠল একজোড়া ভেজা পুরুষালী ঠোঁট, তীক্ষ্ণ চোখের রাগি রাগি দৃষ্টি। একটা ভীষণ উন্মাদনা বুকের পাঁজরগুলোকে ভেঙে চুরে উঠে আসছে। লোকটা টের পেল তার প্রতিটি স্নায়ু
দেহের প্রতিটি পেশি থরথর করে কাঁপছে। নেশাগ্রস্ত মানুষের মতন সে ন্যাপকিনে মুখ ডুবিয়ে দিল। পাগলের মতন চুমু খাচ্ছে টিস্যু পেপারটাকে। তীব্র কামনায় ফেটে পড়ছে তার প্রতিটি চুম্বন। নেশা, নেশা, আগুন, আগুন। লোকটা যেন অবশ হয়ে যাচ্ছে। কোনো এক অজানা তীব্র জ্বরের ঘোর তাকে ঘিরে ধরছে। ন্যাপকিনটাকে বুকে চেপে ধরে স্খলিত স্বরে বলল, তুমি কি আমায় পাগল করে দেবে? সুমঙ্গল পণ্ডিত নামের কাউকে চেনেন স্যার? কিংবা অফিসার দাশগুপ্ত কি ওই নামের কাউকে চিনতেন? এডিজি শিশির সেন কিছুক্ষণ চুপ করে রইলেন। সম্ভবত সুমঙ্গল পণ্ডিত নামটা তার চেনা কিনা সেটাই ভাবছেন। বেশ খানিকক্ষণ নীরব থেকে বললেন, না, সুমঙ্গল বলে তো কাউকে চিনি না, আর 32 বছর পরে মনে করাও মুশকিল। এনিওয়ে, কেন বলো তো? এই কেসটার শুরু থেকে সুকোমল পাণ্ডে নিজের নাম সুমঙ্গল পণ্ডিত বলে আসছে। কেন? ইনফ্যাক্ট এখনো নিজের নাম সুমঙ্গল পণ্ডিতই বলল। অধিরাজের কথা বলার ভঙ্গি অত্যন্ত শান্ত ও নম্র। ও যে কোনো র্যান্ডম নাম বলতে পারতো, বাট ওয়াই সুমঙ্গল পণ্ডিত? শিশির সেনের কপালে চিন্তার ছাপ। হ্যাঁ, সেটা আমারও মনে হয়েছিল। ব্যাপারটা একটু পিকিউলিয়ার ঠিকই, তবে আমি ভেবেছিলাম হয়তো শব্দগত সাজুজ্যের জন্য বলছি। সেক্ষেত্রেও সুকোমল থেকে সুকমল, সুনির্মল, সুবিমল এসবও হতে পারতো। ইনফ্যাক্ট ওটাই তো বেশি সহজ অপশন। কিংবা ধরুন পাণ্ডে থেকে পাণ্ডা, একটা কাল্পনিক নামই তো বলতে হবে। সেটা XYZ সব কিছুই হতে পারে। বেছে বেছে হঠাৎ সুমঙ্গলই কেন? মানে নামটা ঠিক আদৌ কমন নয় তো? শিশির সেন আস্তে আস্তে মাথা নাড়লেন, অর্থাৎ কথাটায় যুক্তি আছে। সব মিথ্যের মধ্যেই কোথাও না কোথাও তো একটা সত্যি আবছাভাবে লুকিয়ে থাকে স্যার। সে বলল, আমার সিক্সথ সেন্স বলছে সুমঙ্গল পণ্ডিত নামের কেউ বাস্তবে এক্সিস্ট করে। নামটা একদমই একেবারে আকাশ থেকে পড়েনি। আর কেস ফাইল অনুযায়ী সুকোমল বাবুর প্রত্যেকটা স্টেটমেন্টেই বারবার পাল্টে গিয়েছে। কিন্তু এই নামটা কিন্তু কনস্ট্যান্ট। ভাববার বিষয়। তিনি সপ্রশংস দৃষ্টিতে তাকালেন অধিরাজের দিকে। তোমার কথা বুঝতে পারছি, কিন্তু গোটা কেসটায় সুমঙ্গল পণ্ডিত বলে কেউ ছিলই না। অন্তত আমি তো এমন নামের কাউকে চিনি না। আচ্ছা, অফিসার দাশগুপ্ত কি চিনতেন? সুমঙ্গল, সুমঙ্গল। বেশ কয়েকবার নামটা বিড়বিড় করলেন এডিজি সেন। তার মুখের ভাব দেখে মনের কথা বোঝা অসম্ভব, কিন্তু চোখ দুটো ডুবে আছে গভীর চিন্তায়। হয়তো 32 বছরের পুরনো কাহিনীর পাতায় একটা বিশেষ চরিত্রকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে হতাশভাবে বললেন, নো, আই কান্ট রিমেম্বার। সুমঙ্গল বলে কারুর কথা স্যার কখনো বলেননি। অর্ণব বুঝতে পারল সুমঙ্গল পণ্ডিত নামটা আবার একটা ডেড এন্ডেই যেতে চলেছে। অধিরাজ তবু নাছোড়বান্দা। আচ্ছা ওকে, সুমঙ্গল ছাড়ুন। অফিসারদের অনেকেরই তো সারনেম ব্যবহার করা অভ্যেস। যেমন আপনি আমায় ব্যানার্জি বলেন, অর্ণবকে সরকার বলেন, তেমনি অফিসার দাশগুপ্তও কি সারনেম ইউজ করতেন, না নাম ধরে রাখতেন? স্যারের অভ্যেস ছিল শুধু সারনেম ধরে ডাকা। একমাত্র আমি ওর ভাইয়ের মতন ছিলাম বলে আমাকে নাম ধরে ডাকতেন। আদারওয়াইজ। তিনি তড়াক করে সোজা হয়ে বসেন। এক মিনিট, তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ ঠিক তাই, আপনি যা ভাবছেন। অফিসার দাশগুপ্ত কি কখনো পণ্ডিত বলে কাউকে অ্যাড্রেস করতেন? শিশির সেন ফের গভীর চিন্তায় ডুবে গেলেন। ভাবতে ভাবতেই তার দৃষ্টিতে হঠাৎই যেন বিদ্যুৎ খেলে গেল। ইয়েস ইয়েস, শেয়াল পণ্ডিত। তখন বুঝিনি। ইট অল মেক সেন্স নাও। হ্যাঁ হ্যাঁ, শেয়াল পণ্ডিত। তবে কোড নেম ছিল না? শেয়াল পণ্ডিত স্যার। দুই অফিসারের মধ্যে ফের দৃষ্টি বিনিময় হলো। শেয়াল পণ্ডিত, এ আবার কিরকম নাম? হ্যাঁ, এডিজি শিশির সেন উত্তেজিত। এখন মনে পড়ছে নামটা। লোকটাকে আমি কখনো দেখিনি। ইনফ্যাক্ট আমি কেন, কেউই দেখেনি। আসল নামটাও জানি না। ওই যেমন খবরি নেটওয়ার্কের বেশ কিছু লোক সব অফিসারের কাছেই কমন হলেও একজন দুজন তুরুপের তাস থাকে না সবার কাছেই।
আই মিন অফিসারদের স্পেশাল খবরই। অফিসার রথিন দাশগুপ্তর স্পেশাল খবরই একজন ছিল। তার আসল নাম কি তা উনি কখনো বলেননি, কিন্তু ওর মুখেই শুনেছি লোকটা শেয়ালের মতন ধূর্ত, দুর্দান্ত ইনফর্মার। স্যারের বেশিরভাগ এনকাউন্টারের পেছনে ওই লোকটার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতো। কোন হিস্ট্রি শিটার কোথায় লুকিয়ে আছে, কে পালাবার তাল করছে, কে গোপনে ইল্লিগাল বিজনেস চালাচ্ছে, সমস্ত খবর ওর কাছে থাকতো। স্যার অনেকবারই অ্যাকশনে যাওয়ার আগে আমাদের বলতেন, এটা কিন্তু শেয়াল পণ্ডিতের খবর, অথেন্টিক হওয়ার চান্সই বেশি। অনেক সময় এও বলেছেন শেয়াল পণ্ডিতের কপালই খারাপ, সাধারণ খবরই হয়েই রইল, কেউ লোকটার প্রতিভার মূল্য দিল না। অথচ ওর মধ্যে মারাত্মক একজন ইন্টারন্যাশনাল স্পাই হওয়ার সমস্ত গুণ ছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তখন আমরা ভাবতাম যে ওই শেয়াল পণ্ডিত নামটা বোধহয় কোড নেম। এখন তো মনে হচ্ছে শেয়াল পণ্ডিতেরই আসল নাম সুমঙ্গল পণ্ডিত, তাই না? অধিরাজের চাহিনি তীব্র হয়ে ওঠে। সুমঙ্গল পণ্ডিতই শেয়াল পণ্ডিত কিনা জানা নেই, কিন্তু একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এমন কি ছিল লোকটার মধ্যে যে অফিসার দাশগুপ্ত এরকম বলতেন? সে আরও একটু খোঁচা দেয়। আই মিন, খবরই তো অনেকেই থাকে, কিন্তু তাই বলে ওর মতন এমন একজন কিংবদন্তি লোকটাকে একেবারে ইন্টারন্যাশনাল স্পাইয়ের খেতাব দিয়ে দিলেন। ও লোকটাও কিছু কম ছিল না ব্যানার্জি, এডিজি সেন বললেন। স্যারের মুখে শুনেছি ও পাবলিক প্রায় সর্বরূপধারী, মেকআপ করতে ওর জুড়ি ছিল না। আর খবরিদের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হলো কাউকে নিখুঁতভাবে ফলো করা। শেয়াল পণ্ডিতের এটাই সবচেয়ে স্ট্রং পয়েন্ট। বড় বড় ধুরন্ধর গ্যাংস্টাররাও বুঝতে পারতো না যে ওদের কেউ স্টক করছে। হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক স্টকার। অধিরাজ এবার অর্থপূর্ণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায়। অর্ণব বুঝল এবার খবরি নেটওয়ার্ককে সুমঙ্গল পণ্ডিত নয়, শেয়াল পণ্ডিতের খবর নিতে বলতে হবে। সে মাথা ঝাঁকিয়ে বাইরে চলে যায়। এই শেয়াল পণ্ডিতের খবর অফিসার দাশগুপ্তর মৃত্যুর পর আর কিছু পাওয়া গেছে কি? না, শিশির সেন খুব ধীর স্বরেই বললেন, সত্যি বলতে কি আমরা কেউ শেয়াল পণ্ডিতকে কখনো সচক্ষে দেখিনি। ওকে যে কেমন দেখতে, কোথায় থাকে, কি ব্যাকগ্রাউন্ড, স্যার ওকে কোথায় পেয়েছিলেন, আর তার মৃত্যুর পর সেই বা কোথায় হাওয়া হলো, কিছুই জানি না। শেয়াল পণ্ডিত নামটাও তো আমি প্রায় ভুলতেই বসেছিলাম, নেহাত তুমি বললে বলে মনে পড়ল। কিউরিয়সার অ্যান্ড কিউরিয়সার। অধিরাজের মুখ ফসকে বাক্যটা বেরিয়ে আসে। লোকটা কি চলমান অশরীরী? তা তেমনই বলতে পারো। ফ্যান্টম ইনফর্মাররাও ওকে অনেকে বলতো। কিন্তু ব্যাপারটা সত্যি, শেয়াল পণ্ডিত আমাদের কাছে একটা ফেসলেস, নেমলেস মিথই ছিল। তবে স্যার ওর লিডের ওপর অনেকটাই ভরসা করতেন। অধিরাজ একটু ভেবে বলল, স্যার এরপর যে প্রশ্ন করব আমি জানি আপনার খুব কষ্ট হবে, কিন্তু প্লিজ খুব ভেবেচিন্তে উত্তর দিন। শিশির সেন অধিরাজের দিকে তাকিয়ে সস্নেহ হাসলেন। তোমার জেরার সামনে পড়েছি যখন, তখন তো উত্তর দিতেই হবে। গো অ্যাহেড। আপনি কি এখনো মনে করেন সুকোমল পাণ্ডেই আসল খুনি? তার মুখে বিষণ্ণ হাসি ভেসে ওঠে। হ্যাঁ, এখন কেন? তখনও আমি সুকোমল পাণ্ডেকে খুনি ভাবিনি। ইনফ্যাক্ট চার্জশিট ফাইল করার সময়ও আমার যথেষ্টই সন্দেহ ছিল। তুমি ভেবে দেখো না, যে ওরকম ধুরন্ধর খুনি, সে একেবারে বোকার মতন মিথ্যে কথা বলবে? ক্রিমিনালেরা মিথ্যে বলতেই পারে, কিন্তু সেটা অন্তত বিশ্বাসযোগ্য একটা মিথ্যে হবে তো। আর সুকোমল হাস্যকর সব মিথ্যে বলতো। কোর্টে দাঁড়িয়ে বলেছিল আমি নাকি ওর ছেলের বাবা। শুধু এই জন্যই ব্যাটাকে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল। এবার অধিরাজের হাসি পেল। তাহলে সে একা নয়, শিশির সেনও আছে সুকোমলের হিট লিস্টে। সবটা খুলে বলতে পারবেন? সে খুব সহানুভূতি মাখা গলায় প্রশ্নটা করে। হ্যাঁ, আমি জানি আপনার সমস্যা হবে। কাটদা কাটসি ব্যানার্জি। শিশির সেনের মুখে ছোট্ট হাসির রেখা। তুমিও জানো, আমিও জানি, এটাই জেনারেল প্রসিডিওর। অধিরাজ বুঝতে পারল ভদ্রলোকের রীতিমতো কষ্ট হচ্ছে। সে একটু চুপ করে থেকে বলল, না, আমি খুব বেশি ঘাঁটাবো না স্যার। শুধু আপনি আমায় কেসটার বিষয়ে যতটুকু মনে পড়ছে ততটুকুই গুছিয়ে বলুন। বিশেষ করে ওই অফিসার দাশগুপ্তর ক্যারেক্টার। আপনি তো জানেনই যে অনেক সময় ভিকটিমের স্বভাবের পেছনে খুনের কারণ লুকিয়ে থাকে। ইতিমধ্যে অর্ণব খাবরিদের সঙ্গে কথা বলে ফিরে এসেছে। সেও এডিজি সেনের পাশে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। এডিজি সেন কিছুক্ষণ সময় নিলেন।
যেন নিজেকে একটু গুছিয়ে নিচ্ছেন। তারপর আস্তে আস্তে বললেন, এমনিতে স্যার, অফিসার দাশগুপ্ত খুব কমই কথা বলতেন। তার মুখ চলতো কম, হাতটাই বেশি। অমন সাহসী অফিসার আমি এখনো পর্যন্ত মাত্র দুটোই দেখেছি জীবনে। উনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, অথচ গলার সোনার চেনে ছোট একজোড়া ভয়ঙ্কর শিংওয়ালা লকেট ঝুলত। বলতেন ওটা নাকি যমের শিং, অর্ডার দিয়ে বানিয়েছেন। অর্ণব আস্তে আস্তে বলল, ট্রু, মাইথোলজি বলে যমরাজের শিং আছে। ইনফ্যাক্ট যমরাজের মোষের জবরদস্ত শিংটাই যমরাজের প্রতীক। লোকে গলায় শিব, কালী, দুর্গা, কৃষ্ণ এদের লকেট পরে ঘোরে জানতাম, কিন্তু যমরাজ, উনি স্বয়ং মৃত্যুকে গলায় ঝুলিয়ে ঘুরতেন। ওর যুক্তিটা খুব অদ্ভুত ছিল। বলতেন ভগবান বা স্বর্গ আছে কিনা জানি না, দেখিনি, তাই বিশ্বাস করি না, কিন্তু নরক আর মৃত্যু যে আছে সেটা তো রোজই দেখছি, তাই সবাইকে ছেড়ে যমরাজকেই ধরলাম। তিনি নিঃশ্বাস ছেড়ে বললেন, আর শুধু মৃত্যুকে গলায় নয়, মাথায় নিয়েও ঘুরতেন। শহরের গ্যাংস্টারদের বুক কাঁপত ওর নাম শুনলে। উনি ইন্ডিয়ান ল অ্যান্ড অর্ডারের সহনশীলতায় একদমই বিশ্বাস করতেন না। ওর বিশ্বাস ছিল বছরের পর বছর খুনি গ্যাংস্টারগুলোকে জেলে বসিয়ে খাইয়ে দাইয়ে কোর্ট কেসে গুচ্ছ টাকা খরচ করে জামাই আদর করার কোনো দরকারই নেই। তাতে সরকারের অমূল্য সম্পদ ও সময় নষ্ট হয়। তার চেয়ে গুলিতেই উড়িয়ে দাও, গল্প শেষ। এর জন্যে ওকেও গ্যাংস্টাররা পেছনে যমরাজ বলেই ডাকতো। ওর সঙ্গে এনকাউন্টারে গিয়ে দেখেছি বিরাট বিরাট সন্ডা গুন্ডাগুলো জম এসেছে বলে আর্ত চিৎকার করতে করতে ইঁদুরের মতো পালাচ্ছে। অর্থাৎ ওই একটা লোক বেঘরে মারা গেলে অন্তত গোটা শহরের গুন্ডা খুনি গ্যাংস্টাররা পার্টি থ্রো করতো, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা বেশ, তারপর? চূড়ান্ত বেপরোয়া আর সাহসী ছিলেন তিনি। তাই যখন সার্জিক্যাল স কিলারের কেসটা এলো, তখন উনি প্রায় লাফিয়ে পড়েই গিলোটিনে মাথাটা দিয়েছিলেন। একটা প্রশ্ন স্যার, শিশির সেনকে ইন্টারাপ্ট করলো অধিরাজ। এরকম একটা কেস যখন ডিপার্টমেন্টে এলো, তখন প্রথমেই ওর মতন একজন জেনারেল পুলিশ অফিসারকে কেস ফাইলটা দেওয়া হলো না কেন? যিনি ক্রিমিনালদের জম, তাকেই তো সার্জিক্যাল স কিলারের মতন মারাত্মক কেসটা আগেই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল, কিন্তু ডিপার্টমেন্টের ওপরওয়ালারা তথাকথিত এনকাউন্টার স্পেশালিস্টকে যথেষ্ট বুদ্ধিমান বলে মনে করতেন না। এনকাউন্টার করতে যথেষ্ট শক্তি লাগে মানছি, কিন্তু শক্তিমান মানুষ বুদ্ধিমান হতে পারে না, এরকম একটা অদ্ভুত থিওরি আমাদের ওপরওয়ালারা বিশ্বাস করতেন। অথচ আশ্চর্যের ব্যাপার জানো ব্যানার্জি, যা বড় বড় বুদ্ধিমানরাও পারেনি, অফিসার দাশগুপ্ত কিন্তু সেটাই করে দেখিয়েছিলেন। খুনির এই ফলো করার প্যাটার্নের ব্যাপারটা তিনিই প্রথম আবিষ্কার করেন, এমনকি এই কাউন্টডাউনের ব্যাপারটাও। এছাড়াও একমাত্র ওরই মনে হয়েছিল যে এই খুনগুলোর পেছনে ব্ল্যাক ম্যাজিকের কেসও থাকতে পারে। সেজন্য শহরের যত বাবা তান্ত্রিক ছিল সবাইকে রাউন্ড আপও করেছিলেন। ব্ল্যাক ম্যাজিকের অ্যাঙ্গেলটা কিন্তু ব্রিলিয়েন্ট। অধিরাজ প্রশংসাসূচকভাবে মাথা ঝাঁকায়। ইনফ্যাক্ট তাহলে ভিকটিমদের মাথাগুলোর বেপাত্তা হওয়ার একটা জোরদার কারণ পাওয়া যায়। শুধু তাই নয়, শিশির সেন বললেন, আরও একটা জোরালো পয়েন্ট আছে। কি? লুক অ্যাট দ্য ডেটস। 30শে ডিসেম্বর 1986, 28শে জানুয়ারি 1987, 27শে ফেব্রুয়ারি 1987, 28শে মার্চ 1987। ডেটের প্যাটার্নটা অদ্ভুত লাগছে না? হ্যাঁ, তা একটু অদ্ভুত। ঠিক 30 দিন অন্তর অন্তর। খুনি পুরো 1 মাস সময় দিয়েছে। শুধু তাই নয়, অফিসার দাশগুপ্ত রীতিমতো পঞ্জিকা ঘেঁটে বের করেছিলেন যে প্রত্যেকটি ডেটেই অমাবস্যা পড়েছিল। যে সময় মৃত্যুগুলো হয়েছে সেই সময় অমাবস্যা তিথি চলছিল। এমনকি যে ডেটে স্যার মারা যান সেই 21শে অক্টোবর 1987 দিনটাও অমাবস্যাই ছিল। এতক্ষণ অধিরাজ সোফায় ঠেস দিয়ে বসেছিল, এবার শটান সোজা হয়ে বসল। তার চোখে যেন কয়েক হাজার ওয়াটের আলো জ্বলছে। মাই গুডনেস! যেহেতু ভিকটিমদের শিরোচ্ছেদ হয়েছিল এবং রাতগুলো সব অমাবস্যার রাত, সেই জন্যই স্যারের মনে হয়েছিল এর পেছনে ব্ল্যাক ম্যাজিশিয়ান তথা তান্ত্রিকদের হাত থাকতে পারে। সচরাচর ওই নরবলি দেওয়ার নিয়ম হচ্ছে এক কোপে নিখুঁতভাবে মাথাটা কেটে নেওয়া, এবং সেটা অমাবস্যার রাতেই দেওয়া হয়।
সেক্ষেত্রে সার্জিক্যাল স এর থেকে বেটার অপশন তো আর কিছুই হতে পারে না। এবং অঘোরতন্ত্রের মধ্যে সেক্সের ব্যাপারটাও আছে। সেই জন্য উনি যত তান্ত্রিক, অঘোরী, এই অমুক বাবা তমুক বাবা সব কটাকে লকআপে পুরে টানা 7 দিন ইন্টারোগেট করেছিলেন, তাও আবার 3rd ডিগ্রি দিয়ে। জাস্ট ব্রিলিয়েন্ট। আগ্রহে অধিরাজ শিশির সেনের দিকে ঝুঁকে পড়ল। তারপর আর কি, কিছুতেই তো কিছু হলো না। শত পেটানিতেও তন্ত্র সাধকেরা কেউই মুখ খুলল না। ওদিকে আবার কাউন্টডাউনও চলছিল। তিনি একটু বিষণ্ণভাবেই বললেন, এর পরের ঘটনা আমার কাছে রহস্যময়। স্যার সম্ভবত অনেকটাই অগ্রসর হয়েছিলেন। ঠিক কতটা জানতেন উনি? অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকালেন এডিজি। সঠিক জানি না, তবে আমার ধারণা উনি সবটাই জানতে পেরেছিলেন। আই সি। এরপর শিশির সেন যা যা বললেন কেস ফাইলেও সেই কথাগুলোই আছে। 21শে অক্টোবর বিকেল থেকে রথিন দাশগুপ্ত তাকে লালবাজারের সামনে দাঁড় করিয়ে রেখেছিলেন। বলে গিয়েছিলেন, একটা ফাঁদ পেতে রেখেছি, অনেকটা টোপও বলতে পারো, আজকে শিকার জালে পড়বে, তুমি এখান থেকে কোথাও নড়বে না। শিশির সেন ইতস্তত করে বলেছিলেন, আপনি একা কোথায় যাচ্ছেন স্যার? এই সাইকো পুলিশদেরও তো রেয়াত করছে না, আমি আপনার সঙ্গে যাচ্ছি। কিন্তু অফিসার দাশগুপ্ত রাজি হননি। তার সেই একই জেদ, না, আমি একাই যথেষ্ট, তুমি এখান থেকে একদম নড়বে না, পৃথিবী উল্টে গেলেও কোথাও যাবে না। কিন্তু এত জায়গা থাকতে লালবাজারই কেন? খুনি তো যে কোনো জায়গায় এই বডিটা ডাম্প করতে পারত। শিশির সেনকে বাধা দিয়ে বলে উঠল অধিরাজ। উনি নির্দিষ্টভাবে কি করে বললেন যে এবার সে লালবাজারকেই বেছে নেবে? এই প্রশ্নের উত্তরটা আমারও জানা নেই ব্যানার্জি। আমি এই বিষয়টা আজও বুঝতে পারিনি। অধিরাজ অন্যমনস্ক। এই ধাঁধাটার উত্তর কিছুতেই পাওয়া যাচ্ছে না। সে একটু ভেবে নিয়ে বলে, কিন্তু কোন ফাঁদের কথা বলেছিলেন অফিসার দাশগুপ্ত সেটা কি জানেন? না, তবে এখন হয়তো আন্দাজ করতে পারি। কি বলুন তো? আফসোস ঝরে পড়ল শিশির সেনের প্রতিটি শব্দে। উনি নিজেকেই বেট বা টোপ হিসেবে ইউজ করেছিলেন। স্যার জানতেন যে খুনি ওকে টার্গেট করেছে। যে ফাঁদের কথা বলেছিলেন সেটা স্বয়ং তিনি। একটা নৃশংস খুনিকে ধরার জন্য নিজেকেই বলি দিয়ে দিলেন, অথচ আমরা কেউ কিছুই করতে পারলাম না, এমনকি সঠিক খুনিকেও ধরতে পারলাম না। ওয়ার্থলেস। অধিরাজ স্তম্ভিত, বিস্ময়ে বাকরোধ হয়ে যায় তার। কতখানি সাহসী আর নিবেদিত প্রাণ হলে একটা মানুষ মৃত্যুকেও তুচ্ছ জ্ঞান করে নিজের প্রাণটা বাজি রেখে যায়। অফিসার দাশগুপ্তের প্রতি শ্রদ্ধায় তার মাথাটা নত হয়ে আসে। এই এনকাউন্টার এক্সপার্ট এখন অধিরাজের চোখে হিরো। ট্র্যাজিক হিরো হলেও তিনিই নায়ক নিঃসন্দেহে। এরপর যা ঘটেছিল তা সর্বজনবিদিত। শিশির সেনের কণ্ঠ আক্ষেপে জড়িয়ে আসে। কেন যে আমি ওর সঙ্গে গেলাম না, আর কেন যে গাধার মতন ওর কথাই শুনলাম। জানতাম এই কেসে স্যারের প্রাণ সংশয় আছে, সবই জানতাম, তবু। বলতে বলতেই তার কণ্ঠস্বর ভেঙে গেল। আমি সঙ্গী হিসেবে যে ঠিক কতটা খারাপ সেটা তো এই একটা ঘটনাতেই প্রমাণ হয়ে গেল। আমি স্যারের ভরসা বিশ্বাসের যোগ্য নই। অর্ণব তার দিকে তাকিয়ে নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস গোপন করল। শিশির সেনের চোখে যেন রক্ত জমে। কাঁদতেও পারছেন না, আবার নিজেকে লুকোতেও পারছেন না। তার যন্ত্রণা সে মর্মে মর্মে বুঝতে পারে। অধিরাজ কোনো কথা না বলে মাথা হেঁট করে বসে আছে। এই মুহূর্তে কথার চেয়ে নীরবতাই বেশি প্রয়োজন। এরপর একটি শব্দ উচ্চারণ করতে ইচ্ছে করে না। তুমি একটা প্রশ্ন করতে কিন্তু ভুলে গেলে ব্যানার্জি। নৈশব্দ ভেঙে শিশির সেনই প্রথম কথা বললেন। অধিরাজ তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। আমি অফিসার দাশগুপ্ত সম্পর্কে বলতে গিয়ে বলেছি, অমন সাহসী অফিসার আমি জীবনে এখনো পর্যন্ত মাত্র 2টো দেখেছি। প্রথম জন নিঃসন্দেহে অফিসার দাশগুপ্ত। তুমি জানতে চাওনি কিন্তু দ্বিতীয় জন কে? কে স্যার? ইউ মাই বয়। অধিরাজ উত্তরটা শুনে মরমে মরে যায়। শিশির সেন তাকে অমন কিংবদন্তি একজন ড্রাগন হার্টের সঙ্গে তুলনা করছেন। আদৌ সে যোগ্যতা তার আছে কি? তবে মনে মনে একটা জিনিস বুঝতে পারছিল, তার হিরো যেখানে কাহিনী শেষ করেছিলেন, এখন উত্তরসূরি হিসাবে তাকে ঠিক সেখান থেকেই গল্পটা শুরু করতে হবে। অধিরাজের চোয়াল দৃঢ় প্রতিজ্ঞায় শক্ত হয়ে ওঠে। এই অসম সাহসী মানুষটির আত্মবলিদান ব্যর্থ হতে সে কিছুতেই দেবে না।
খুনিকে ধরা পড়তেই হবে। ক্রাইম নেভার পেজ। দাদাই দাদাই, হঠাৎ নীরবতাকে ভঙ্গ করে একটা ছোট শিশু ভেতরের ঘর থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল শিশির সেনের কোলে। তার গালে গাল ঠেকিয়ে বলল, বেড়াল ইঁদুর দেখবে না? তিনি একটু অপ্রস্তুত হেসে দুই জুনিয়রের দিকে তাকালেন। হে, ইনি নাথি বাবু, ওনার আবার টম অ্যান্ড জেরি দেখার শখ হয়েছে। এখন টম অ্যান্ড জেরি? অধিরাজ ঘড়ির দিকে আলগোছে তাকায়। এখন তো টাইমিং নয়। কোন চ্যানেল? চ্যানেল নয়, ডিভিডি। তিনি শিশুকে সস্নেহে বললেন, এখন তো এই কাকুদের সঙ্গে গল্প করছি, একটু পরে চালিয়ে দেব, নয়তো দিদুন বা মাম্মামকে বলো না। ওরা কেউ চালাচ্ছে না। শিশু নাকি সুরে বায়না জোরে, চালিয়ে দাও না দাদাই প্লিজ। ও বাবা, প্লিজ, তাহলে তো চালাতেই হবে। আচ্ছা যাও, আসছি। শিশু ফের গুড়গুড়িয়ে ভেতরের ঘরে চলে গেল। দুই অফিসারের দিকে তাকিয়ে একটু অপ্রতিভ হয়ে তিনি বললেন, হ্যাঁ, যদি কিছু মনে না করো তবে। আপনি যান স্যার, অধিরাজ নম্রভাবেই বলে। শিশির সেন মৃদু হেসে ভেতরের দিকে চলে গেলেন। অর্ণব অধিরাজের দিকে সবিস্ময়ে তাকিয়েছে। টম অ্যান্ড জেরি? শুধু তাই নয়, অধিরাজ চাপা স্বরে উত্তর দেয়, জনসন বেবি ক্রিমার পাউডারের গন্ধ পেয়েছি, বাচ্চাটার গায়ে ছিল। অর্ণব কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই অধিরাজের মোবাইলে দেশ রাগ বেজে ওঠে। অফিসার পবিত্র আচার্য। বলো। ওপাশ থেকে পবিত্রর উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসে। আরে জিও কাকা, পুরো বুলসাই হিট করেছো। বলো ভাইপো। অধিরাজ একটু উত্তেজিত না হয়ে বলে, স্লটার হাউসের খবর পেয়েছো? হ্যাঁ, বহু দশক আগে পাক সার্কাসে রফিক আসলাম নামে এক ভদ্রলোকের বিরাট স্লটার হাউস ছিল। এখান থেকেই পার্ক স্ট্রিটের সব বড় বড় রেস্তোরাঁতে মাংস যেত। ব্যবসা রমরমিয়ে চলছিল। কিন্তু 32 বছর আগেই হঠাৎ কোথায় যেন হাওয়া হয়ে গেল রফিক, আর তারপর থেকেই এই স্লটার হাউসটা বন্ধ হয়ে আছে। গ্রেট। তা কারেন্ট স্ট্যাটাসটা কি? সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং। পবিত্র জানায়, এখন স্লটার হাউসটা ভেঙে চুরে গিয়েছে। বাইরে থেকে দেখলে পুরো হন্টেড হাউস বলে মনে হয়, কিন্তু স্থানীয় লোকেরা জানাচ্ছে গত কয়েক রাত ধরেই রেগুলার ওর ভেতর থেকে পিকুলিয়া সব সাউন্ড ভেসে আসছে। তাই নাকি? কীরকম? অ্যাকর্ডিং টু পাবলিক, সম্ভবত ধারালো কোনো অস্ত্রে শান দেবার শব্দ হচ্ছে, আর উদ্ভট উদ্ভট আওয়াজ হচ্ছে। স্থানীয় লোকেরা একটু অবাকই হয়েছে, কারণ এই স্লটার হাউসটা তো বহুদিন বন্ধ আছে, এখানে তো আর জবাই হয় না, তবে আর অস্ত্রে শান দেওয়া হচ্ছে কেন? তোমরা ভেতরে ঢুকেছো? না, বাইরে একটা আকবরী আমলের তালা ঝুলছে। তা তুমি বলো তো ভেঙে দিই। না, এখন নয়, অধিরাজ বলল। রোজ রাত্রে শব্দ হয় বলে না? হ্যাঁ, তবে আজ রাত্রেই ঢুকবো। দেখি তো কোন কসাই কার মুন্ডু কাটার জন্যে কিসে ধার দিচ্ছে। অধিরাজ মিটিমিটি হাসছে। তুমি আর মিস দত্ত কনস্ট্যান্ট নজর রাখো, আমি আর অর্ণব আসছি। আর মিস মুখার্জিকেও নিয়ে আসবো, যদি আবার ফরেন্সিক হেল্প লাগে। ওকে বস। পবিত্র লাইনটা কেটে দেয়। তুমি একজন ক্রিমিনাল, তুমি একজন রাক্ষস। এই সমাজে তোমার থাকার অধিকার নেই। তোমায় তো ফাঁসি দেওয়া উচিত। আয়নার ভেতর থেকে প্রতিবিম্ব সরসে বলে ওঠে, বিকৃতকাম নরপশু, নিজেই মরো না কেন? লোকটা একদৃষ্টে নিজেরই প্রতিফলনের দিকে তাকিয়েছিল। আয়নায় তার সম্পূর্ণ প্রতিচ্ছবি পড়ছে, আর আয়নার ভেতরের মানুষটাও তার দিকে অপলকে তাকিয়ে আছে। সে দেখল প্রতিবিম্বের চোখে একরাশ ঘৃণা। তর্জনী তুলে প্রতিবিম্ব যেন রাগে ঘৃণায় ফেটে পড়ে। মানুষ নও, নরকের কীট তুমি। নরকেই যাও, মরো মরো। হ্যাঁ, আমার মরা উচিত। ঠিক, আমার মরাই উচিত। বলতে বলতেই লোকটা দু হাতে নিজের গলাটা আঁকড়ে ধরল। নিজেই নিজেকে গলা টিপে মারার চেষ্টা করছে। মস্তিষ্কের ভেতরে তখন কেউ যেন বারবার বলে চলেছে, মরা উচিত, মরা উচিত, মরা উচিত। তার নিজের প্রতিবিম্বও বলছে, মরা উচিত। টিভির পর্দায় সংবাদ পাঠিকা যেন সকৌতুকে তাকিয়ে আছে তার দিকে। সেও বোধহয় মৃত্যুদণ্ডেরই পক্ষে। ওর মনে হলো ঘড়িটাও টিকটিক করে বলছে, ডেথ, ডেথ, ডেথ। মানুষটা নিজের গলা আরো জোরে টিপে ধরে। মরতেই হবে, কিন্তু এভাবে হচ্ছে না যে।
সে উন্মত্তের মতন এদিক ওদিক তাকিয়ে কি যেন খোঁজে। দড়ি আছে কিংবা ব্লেড, আর ছুরিটাই বা কোথায় রাখলো? কয়েক মুহূর্তের যন্ত্রণা সারা জীবনের জ্বালার থেকে অনেক ভালো। যে শান্তি জীবন তাকে দিতে পারেনি, মৃত্যুই হয়তো দেবে। তাই মৃত্যু খুব জরুরি। মরতে সে ভয় পায় না। নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছে জীবন মৃত্যুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। একটা দড়ি, একটা ছুরি কিংবা ব্লেড তাকে সেই বিভৎস অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে পারে, কিন্তু কোথায় কোথায়? তার অস্থির চোখ চতুর্দিকে ঘুরতে ঘুরতেই আচমকাই শান্ত হয়ে যায়। অসন্তোষে ভুরুটা কুঁচকে গেল লোকটার। 1 মিনিট, নিজে মরবে কেন? আত্মহত্যা করা তো কাপুরুষত্বের লক্ষণ। ভীতু মানুষরাই সুইসাইড করে। সে আজ পর্যন্ত প্রমাণ করে এসেছে তার থেকে ভয়ঙ্কর মানুষ আর নেই। যে পৌরুষের শক্তি, গর্ব, ঔদ্ধত্য প্রত্যেকবার ওকে দংশন করেছে, তার কমনীয়তাকে চিরকালই দলিত মথিত করে এসেছে, সেই উদ্ধত পৌরুষকে বারে বারে অবদমিত, অপমানিত, ছিন্ন ভিন্ন করে দিয়েছে সে। যে সমাজ তাকে কখনো পুরুষের মর্যাদা দিতেই চায়নি, সেই সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমি পুরুষের চেয়ে যোগ্যতর প্রাণী, ডারউইনের ভাষায় ফিটেস্ট। তবে সারভাইভটা কার করা উচিত? যাদের তোমরা পুরুষ বলো তারা আমার সামনে কেউ কিছুই নয়। হতে পারে আমার যৌন কামনা অন্যরকম, হতে পারে আমার যৌনতা নারী সঙ্গে তৃপ্ত হয় না, কিন্তু আমি শ্রেষ্ঠ। সমাজ বারবার আমায় নপুংসক বলেছে, কিন্তু বুদ্ধি, সাহস আর শক্তিই যদি পৌরুষের সব থেকে বড় লক্ষণ হয়, সেক্ষেত্রে আমি পুরুষকেও টেক্কা দিয়েছি। যে শক্তির গর্ব পুরুষরা করে তাকে আমি বারংবার ধূলিসাৎ করেছি। সার্জিক্যাল স কিলারকে ঘৃণা করা যায়, ভয় পাওয়া যায়, কিন্তু তার শক্তিকে অগ্রাহ্য করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। সে ভয়ঙ্কর। মৃত্যু নয়, ভয়। তাকে সবার ভয় পাওয়া উচিত। সেই মূর্তিমান আতঙ্ক কাপুরুষত্বের প্রমাণ তো দিতে পারে না, আত্মহত্যা তো কিছুতেই নয়। তার চোখ দুটো আস্তে আস্তে শান্ত, স্থির হয়ে আসে। সে মুচকি হাসে। চিরকালই সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে, জীবন প্রতি পদে পদে অপমান করে এসেছে, কিন্তু সার্জিক্যাল স কিলারকে ব্যঙ্গ বা অপমান করার সাহস কারণ নেই। তাকে সবাই ভয় পাবে। ভয়ই তার শেষ কথা। পুরুষ, নতজানু হও এই তথাকথিত নপুংসকের সামনে। মেনে নাও যে সেই শ্রেষ্ঠ। ভালো যদি নাও বাসো, অন্তত ভয় পেতে শেখো। ভয় পাও। লোকটা আপন মনেই মাথা নেড়ে এগিয়ে গেল ফ্রিজের দিকে। ভেতরে প্রচুর খাবার সাজানো, কিন্তু খাবারের ধরনটাও ভারী অদ্ভুত। একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় ফ্রিজে অন্যান্য খাবার দাবারের থেকে চকলেট, মিষ্টি, চিপস এবং আইসক্রিমের পরিমাণই বেশি। সে শিশুর মতন লোলুপ দৃষ্টিতে চকলেট বারগুলোর দিকে তাকালো। তারপরই একটা ম্যাগনাম সাইজের ক্যাডবেরি বের করে ফয়েল ছাড়িয়ে খেতে শুরু করলো। এই মুহূর্তে তাকে অবিকল একটা ছোট্ট শিশুর মতন লাগছে। যেমনভাবে ছোট বাচ্চারা চকলেট পেলে ভারী খুশি হয়ে ওঠে, ঠিক তেমনই একটা অনাবিল নিষ্পাপ তৃপ্তি তার মুখে খেলা করছে। এখন কেউ দেখলে বলবে যে এই মানুষটা খুন করতে পারে। রীতিমতন আঙুল চেটে চকলেট খেতে খেতেই আর চোখে ধুলো পড়া শোকেসটার দিকে তাকালো লোকটা। ওখানে 9টা ট্রফি সাজানো রয়েছে। 10 নম্বরের জায়গাটা খালি। না, ঠিক খালি নয়, 9টা করটির পাশে 10 নম্বরের ছবি সেই নিজের ক্যামেরায় তুলে সাজিয়ে রেখেছে। সেদিকে তাকিয়ে থমকে গেল। সত্যি কি ছবি? আকস্মিকভাবেই তার মনে হলো ছবি নয়, সত্যিকারের মানুষটাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। তার চোখে উষ্ণ ইশারা, ঠোঁটে ইঙ্গিতময় হাসি, অসামান্য দেহ সৌষ্ঠব, কালো ব্লেজারে ঢাকা হলেও উন্নত অহংকারী গ্রীবাটা স্পষ্ট। বুকের খুব সামান্য অংশ একটু অসাবধানে উঁকি মারছে। পোশাক থাকলেই এই, আর না থাকলে না জানি কেমন লাগবে। লোকটা চোখ বুজে দৃশ্যটা কল্পনা করে। সাদা ধবধবে বিছানায় শুয়ে আছে তার ঈপ্সিত পুরুষ। দীর্ঘকায় দেহ কামনায় টানটান। এক হাত আলগোছে পড়ে আছে একপাশে, অন্য হাতটা মাথার ওপর ভাঁজ করে রাখা। নীলাভ ক্লিন শেভড গালে, লম্বাটে তীক্ষ্ণ মুখে ফোঁটা ফোঁটা শ্বেত বিন্দু। চকচকে বাদামি ত্বকের ওপর সোনালি আলো এসে পিছলে পড়ছে। নিখুঁত ব্রোঞ্জের মূর্তি যেন। গ্রীবায় কপালে মায়াবী আলো আঁধারির লুকোচুরি খেলা।
উন্মুক্ত পেশল বুক, কোমর, সুগভীর নাভি, চিতার মতন কমনীয় পেশির খাঁজে খাঁজে রহস্য। পুরুষ নয়, এক অচেনা গভীর জগৎ ইশারায় ডেকে বলছে, ক্ষমতা থাকলে আমাকে আবিষ্কার করে দেখাও। কোমরের নিচে একটা চাদর আলগোছে পড়ে আছে, কিন্তু চাদরের তলায় লম্বা দুটো পা, সুগঠিত উরু প্রকট, উন্নত চিবুক, মুখ আর চাহনির মধ্যে অদ্ভুত এক অহংকার। ঠোঁট দুটো ঈষৎ উন্মুক্ত, যেন চুম্বনের অপেক্ষায় অধীর। চকলেটটা আধ খাওয়া অবস্থাতেই টেবিলের ওপর পড়ে রইল। মানুষটা চোখ খুলে তাকালো শোকেসের দিকে। এখন তার চোখের সামনে শোকেস বা ছবি নেই, একটা কাঁচের দেওয়াল। অন্য প্রান্তে শুয়ে আছে সেই পুরুষ, যেন সকৌতুকে তাকিয়ে আছে তার দিকেই। উজ্জ্বল বাদামি চোখের উষ্ণ দৃষ্টিতে চ্যালেঞ্জটা স্পষ্ট। দেখি তোমার কত ক্ষমতা, পারলে অধিকার করো আমায়। তার নিঃশ্বাস ঘন হয়ে ওঠে, হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। আশির নখে যেন আগুন ধরে গিয়েছে। রক্ত নয়, শিরার ধমনী বেয়ে উত্তপ্ত লাভা স্রোত বয়ে চলল। জেদি শিশুরা যেমন ওটা চাই বলে বায়না করে হাত বাড়িয়ে দেয়, ঠিক তেমনই হাত বাড়িয়ে দিল সেদিকে। ওকেই চাই। সে সজোরে আছড়ে পড়ল কাচের ওপর। কষ্ট দিচ্ছ আমায়, তাই না? লোভ দেখাচ্ছ, চ্যালেঞ্জ করছো। কি ভেবেছ কাঁচের দেওয়ালের ওপ্রান্তে পৌঁছাতে পারবো না? এই সামান্য বাধা আমায় আটকাতে পারবে? অসম্ভব জেদে সে ধাক্কা মারল কাঁচের দেওয়ালের ওপর, কিন্তু বাধা বিন্দু মাত্র টলল না। চীনের প্রাচীরের মতন অটল হয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে। অসহ্য। লোকটা এবার সর্বশক্তিতে ঘুষি মারল কাঁচের ওপর। মোটা কাঁচটা কেঁপে উঠল, কিন্তু ভাঙল না। সামান্য ভঙ্গুর কাঁচের এত ক্ষমতা যে তাকে বাধা দেয়! প্রচন্ড রাগে জেদে সে উন্মত্তের মতন আবার ঘুষি মারল। হাতের কাছেই হাতুড়ি ছিল, কিন্তু সেসব কিছুই মনে পড়ল না তার। প্রবল জেদে, রাগে, কামনায় জর্জরিত মানুষটা উন্মাদের মতন একের পর এক ঘুষি মারতেই থাকলো কাঁচের ওপর। এই মুহূর্তে তার মাথায় দানব ভর করেছে, গায়ে খ্যাপা এক গুঁয়ে হাতির জোর। কাঁচের দেওয়ালে একের পর এক আঘাত পড়তেই থাকে, জোরে, আরো জোরে, ভীষণ জোরে, অমানুষিক জোরে। একটা প্রবল ঝনঝন শব্দ। পরক্ষণেই কাঁচটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল চতুর্দিকে। লোকটা উন্মত্ত উল্লাসে ছবিটা তুলে নেয়। তার হাত বেয়ে দর দর করে রক্ত পড়ছে। কাঁচে হাত কেটে গিয়ে রক্তারক্তি কাণ্ড, কিন্তু সেদিকে খেয়ালই নেই। সে ছবিটাকে তুলে নিয়ে বিকার গোস্তের মতন আদর করছে। দেখো দেখো দেখো, কেউ আটকাতে পারবে না, কেউ আমাকে তোমার কাছে পৌঁছতে বাধা দিতে পারবে না। আর অধিকার তো আমি করবই, আজ হোক কি কাল। কিন্তু তুমি আমার এবং আমারই। তোমার ওই সঙ্গীত দূর, স্বয়ং শয়তানও আমায় আটকাতে পারবে না। তার হাত থেকে টপটপ করে রক্ত পড়ছিল। সে মোহগ্রস্তের মতন রক্তের দিকে তাকিয়ে থাকে। কি লাল! চিরকালই লাল রংটা তার প্রিয়। লাল টিপ, লাল রিবন, লাল লিপস্টিক কিংবা আলতার ওপর বড়ই লোভ ছিল। কিন্তু ওগুলো পরলে বা মাখলে তো লোকে হাসবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, অথবা... রক্তাক্ত হাত দুটো সযত্নে নিজের মুখে বোলালো লোকটা। মহানন্দে নিজের রক্ত নিজেই মুখে মাখছে। এখন তাকে দেখলে যে কেউ আঁতকে উঠবে। সারা মুখটা রক্তে লাল, তার মধ্যে একজোড়া হিংস্র চোখ কুটির আনন্দে হাসছে। মাংসাশী প্রাণীর মতন ঝকঝকে সাদা দাঁত বিভৎস হাসিতে ঝিকিয়ে উঠল। লাল টিপ, লিপস্টিক বা আলতা, নেল পালিশ পরলে বা মাখলে লোকে হাসবে, কিন্তু রক্ত রক্ত মাখলে কেউ হাসবে না, ভয় পাবে, ভয়। লাল রং তার যে বড্ড প্রিয়।